আর মিনিট খানেক পর আমরা আমাদের সেশনটি আরম্ভ করছি। আর আপনারা যদি কেউ অনলাইনে এটি এই মুহূর্তে দেখে থাকেন, একটু কি নক করবেন যে আপনাদের কাছে শব্দ, ছবি এগুলো কি পৌঁছচ্ছে কিনা। এখানে কমেন্ট বক্সে আপনারা কমেন্টও করতে পারেন। এ ব্যাপারে একদম ফিল ফ্রি, আপনাদের যে কোনো প্রশ্ন, অভিযোগ যাই থাকে সব কিছুই আপনারা এখানে জানাতে পারবেন। আমরা এখন 11টা বেজেছে। আজ 7ই এপ্রিল, মঙ্গলবার 2020। আমাদের আজকে দুটি সেশন অনুষ্ঠিত হবে, সেশন 1 অ্যান্ড সেশন 2। গত পরশু অর্থাৎ রোববার 5ই এপ্রিল সেশন 1টি নেওয়া হয়েছিল। এ ব্যাপারে আমার একটি ক্ষমা প্রার্থনা করবার আছে। সেটি যেহেতু ইভেন্ট পেজ থেকে করা হয়েছিল, একটি ক্লোজ গ্রুপ ছিল, তাই এটি পাবলিকলি ওপেন হয়নি। সেজন্য আজকে সেশন 1টি রিপিট করা হবে এবং তার সাথে সাথে সেশন 2টিও নেওয়া হবে। আমি কমেন্ট বক্সে প্রথমে আজকে দুটি সেশনেরই ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিয়েছি। তার সাথে সাথে প্রথমে দেখবেন কমেন্টে সেশন 2 এর কথা লেখা আছে। এটি হচ্ছে ডাটা স্ল্যাশ ইনফরমেশন কালেকশন অ্যান্ড অর্গানাইজেশন। সেশন 2 থিঙ্ক, রিড, রাইট লাইক এ রিসার্চ, সংক্ষেপে লিখেছি TRW, থিঙ্ক, রিড, রাইট লাইক এ রিসার্চার। এবং এই কোর্সটির ব্যাপারে একটু বলছি। কোর্সটি একটু টাস্ক বেসড। তার আগে এর আগের দিনও বলেছিলাম আমার নিজের কতগুলো দুর্বলতা এবং দুর্বল দিকের কথা বলি, কারণ আপনারা যারা এখানে একটু সময় দিচ্ছেন, যাদের গবেষণা আগ্রহ আছে, তাদের জন্যে সময় একটি মূল্যবান। অবশ্যই আপনারা মেধাবী, আপনারা গবেষণায় আগ্রহী, অতএব আপনাদের সময় এবং একই সাথে আপনাদের মেধার যেটি এখানে ব্যয় করছেন সেটির বিষয়ে আমার সজাগ থাকা আমার কর্তব্য। এটির জন্য বলছি, শিক্ষকতা বিষয়টি হচ্ছে আমার একটি দুর্বলতার জায়গা, কিন্তু শিক্ষক হিসেবে আমি অত্যন্ত দুর্বল। শিক্ষক হবার জন্য যেরকম মেধা, যেরকম যোগ্যতা থাকা দরকার, সেগুলো আমার ঘাটতি আছে। সেটি আমি স্বীকার করে আজকের সেশনটি আরম্ভ করছি। প্রথমে আমার শিক্ষকতার কতগুলো বিষয় বলে নিই। এটি হচ্ছে দুর্বল মানুষ তার থাকবার জন্য নানা ধরনের ফিলোসফি তৈরি করে। তো আমি মনে করি সেশনগুলো হচ্ছে কনফিউশন তৈরি করার জায়গা, কনক্লুশনে আসবার জায়গা নয়। সেই জন্য এই সেশনের পরে অনেক ধরনের কনফিউশন আসতে পারে এবং কনফিউশন থেকে অনেক আর্গুমেন্টস আসতে পারে, যে কারণে আমি এটিকেও গুরুত্বপূর্ণ মনে করি যে আর্গুমেন্ট তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগ্রিমেন্টের চেয়ে। এবং তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে কোশ্চেন। নিজেদের মাঝখানে অনেক প্রশ্ন আসবে যার অনেক উত্তর হয়তো এই মুহূর্তে পাওয়া যাবে। সেই জন্য কনফিউশন, আর্গুমেন্ট এবং কোশ্চেন নিয়ে যারা আপনাদের জীবন সময় ব্যয় করতে চান, তাদের জন্য আশা করি সেশনটি পুরোপুরি বৃথা সময় নষ্ট মনে হবে না। এখানে কতগুলো টাস্ক দেওয়া হবে, এই টাস্কগুলোতে আশা করি আপনারা অংশগ্রহণ করবেন এবং কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো রিফ্লেকশন এখানে দিতে পারেন। আপনারা দেখবেন এখানে একটা পিপিটি লিঙ্ক দেওয়া হয়েছে। আজকে সেশনগুলোর একটি আউটলাইন এই পিপিটি লিঙ্কে আছে। এটি অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটা পাওয়ার পয়েন্ট, কিন্তু আপনার যারা আগ্রহী তাদের হয়তো কাজে লাগতে পারে। তাহলে প্রথমে সেশন 1টি নিয়ে আমরা আরম্ভ করি। থিঙ্ক, রিড, রাইট লাইক এ রিসার্চার। এখানে একটি কথা বলিনি, যদি আমি বলতাম রিড, থিঙ্ক, রাইট লাইক এ রিসার্চার, রাইট, থিঙ্ক, রিড লাইক এ রিসার্চার, অথবা যে কোনো কম্বিনেশনে বলি, কথাটি ঠিক হতো। এটা কিন্তু এমন না যে আগে থিঙ্ক, তারপর রিড, তারপর রাইট। কারণ আমরা যখন লিখি
তখন আমরা চিন্তা করি। আবার একটি লেখা আমাদের চিন্তাকে প্রভাবিত করে, আমরা যা চিন্তা করি তা আমাদের লেখাকে প্রভাবিত করে, আমরা যা রিড করি তা আমাদের চিন্তাকে প্রভাবিত করে, আবার আমরা যা চিন্তা করি তা আমাদের রিডিংকে প্রভাবিত করে, আমরা যা রিড করি তা আমাদের রাইটিংকে প্রভাবিত করে, আবার আমরা যখন একটি লিখি তারপর যখন একটি লেখা পড়ি তখন আমাদের লেখা আরেক ধরনের হয়। সেজন্য একটি আগে একটি পরে এমন বিষয়টা না। আচ্ছা, এখন আসি, কেউ যদি বাকিটা সময় না থাকতে চান, শুধু এইটুকু ধারণাটা যদি থাকে এবং কেউ যদি মনে করেন যে আপনার এই ব্যাপারে স্বচ্ছ ধারণা আছে, তাহলে আপনাদের একজন পূর্ণাঙ্গ রিসার্চার বলা যায়। তার জন্য আর বাড়তি সময় হয়তো এখানে দিতে হবে না। যে প্রত্যেক দিনই তো পেপারে এত লেখা হয়, এত রিপোর্ট, তাহলে সেগুলোকে আমরা রিপোর্ট বলি। আর রিসার্চের কি এমন বিষয় আছে যার জন্য আমরা এটাকে রিসার্চ রিপোর্ট বলি? এটি আসলে তিনটি বিষয়ের সমন্বয় থাকে। এই তিনটি বিষয়ের সমন্বয় থাকলে তাকে আমরা একটি বিষয় তিনটি হচ্ছে থিওরিটিক্যাল অর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, একটা ইস্যু এবং একটা মেথোডোলজি। আবার বলছি, থিওরিটিক্যাল অর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সাবস্টেন্টিভ ইস্যু অথবা ইস্যু এবং মেথোডোলজি, এই তিনটি সমন্বয় থাকতে হবে একটি গবেষণা হতে হলে। আবার বলছি, থিওরিটিক্যাল অর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সাবস্টেন্টিভ ইস্যু অর অ্যান্ড মেথোডোলজি, এই তিনটির সমন্বয় থাকতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আবার বলি, এমন গবেষণা হতে পারে যে আপনি একটা থিওরিকে মেনে নিয়েছেন, সেই থিওরির আদল একটি নির্দিষ্ট মেথড ফলো করে একটি ইস্যু নিয়ে আপনি অ্যানালাইসিস করেছেন এবং সেখান থেকে একটা রেজাল্ট এসছে, এটি এক ধরনের গবেষণা হতে পারে। আরেকটা হতে পারে আপনি বিভিন্ন ইস্যু নিয়ে একটা মেথড ফলো করে আপনি নিজে একটা কনসেপ্ট ডেভেলপ করেছেন, এরকম গবেষণাও হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু এমন বলছি না যে আগে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, তারপর সাবস্টেন্টিভ ইস্যু, তারপরে মেথোডোলজি। এখানে আসলে একটা আগে একটা পরে তেমন না, এই তিনটার মাঝখানে একটা ট্রায়াঙ্গেল আছে এবং ট্রায়াঙ্গেলটা যে কোনো দিক থেকে যে কোনো দিকে যেতে পারে। তাহলে আবার বলছি, একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা থাকলেই বিষয়টা রিসার্চ হবে। আপনাদের এখান থেকে বিষয়টাকে উল্টো দেখা যাচ্ছে, কিন্তু এইখানে লেখা আছে থিওরিটিক্যাল আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এখানে একটা ইস্যু আর এখানে একটা মেথোডোলজি, এই তিনটার সমন্বয়, এটা হচ্ছে রিসার্চ। কিন্তু এগুলোর জন্য কতগুলো অনুশীলন করা দরকার। প্রথমে একটা ফিজিক্যাল অনুশীলনের কথা বলি। আপনাদের আশা করি একটা রিসার্চ নোট খাতা থাকবে। একটা রিসার্চ নোট খাতা, এটি একটি মেথড ফলো করতে পারে, সেটি হচ্ছে খাতাটি আপনারা দয়া করে সযত্নে রাখবেন, কারণ অনেক গবেষণা আপনি আজকে আরম্ভ করেছেন, হয়তো মূল পেপারটা আপনার 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে লেখা হতে পারে। সেজন্য অবশ্যই মানুষের মেমোরি অনেক শক্তি, তারপরে তার উপরে এত চাপ দেওয়া দরকার নেই, যে জন্য রেগুলার নোট নেওয়া দরকার। নোট নেওয়ার সময় এই মেথডটা ফলো করতে পারেন। আপনার খাতার একটা জায়গা সাইডে একটা মার্জিন রাখবেন, রেখে এখানে আপনাদের মূল বিষয়টুকু লিখবেন, যেই নোটগুলো করবেন। এই সাইডে জায়গাটা হচ্ছে রিফ্লেকশনের জন্য, এটি নানা সময় আপনারা যোগ করবেন। এই লেখার সাথে আপনাদের ইন্টারাকশন, কখনো এটা পক্ষে কখনো এটা বিপক্ষে, একটু পরে আমরা আসবো লাইভ টু টেক্সট, টেক্সট টু লাইভ, টেক্সট টু টেক্সটে, যে এই লেখাগুলোর সাথে আপনার নানা সময় নানা ধরনের সংঘর্ষ, নানা সময় নানা ধরনের মিটার, সেই বিষয়গুলো আপনারা এই সাইডে রাখবেন। বিলিভ মি, এটি খুবই কাজে, এটি খুবই এফেক্টিভ। এরকমভাবে রেগুলার আপনারা নোট রাখবেন, বিশেষ করে একজন রিসার্চারের নোট রিসার্চারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসি একজন রিসার্চারের জন্য কয়েকটি শব্দ সম্বন্ধে, বিশেষ করে যারা একাডেমিক গবেষণায় আসতে চান, কয়েকটি শব্দ সম্বন্ধে একটু ধারণা থাকা খুব দরকার। শব্দগুলো হচ্ছে, একটু ভরিক্কি শোনায়, অন্টোলজি অ্যান্ড এপিস্টিমোলজি। আবার বলছি, অন্টোলজি অ্যান্ড এপিস্টিমোলজি। শব্দগুলো শুনে খুব বেশি ঘাবড়ে যাবার কিছু নেই। আপনাদেরকে একটি টাস্ক দিচ্ছি,
এই টাস্কটি চিন্তা করেন, তাতেই আপনারা আপনাদের অন্টোলজিক্যাল অ্যান্ড এপিস্টেমোলজিক্যাল অবস্থান সম্বন্ধে হয়তো একটি ধারণা পান। অনেকটা আমরা নো দাই সেলফ ফিলোসফি থেকেই কাজটি করি। আমি কমেন্ট বক্সে প্রশ্নগুলো দিয়েছি, আমি প্রশ্নগুলো বলছি, এরপর আপনাদেরকে চিন্তা করবার জন্য 2 মিনিট সময় দেব। 2টি প্রশ্ন এবং এর 4 ধরনের অপশন দিয়েছি। প্রথম প্রশ্ন, আপনি কি মনে করেন একটি বাস্তব আছে? উত্তর হতে পারে হ্যাঁ, না, জানি না, আমি জানি না যে আমি কি জানি কিনা, এরকম একটি অবস্থান হতে পারে। আরেকটি হচ্ছে অন্য কোনো উত্তর। আবার 1 নাম্বার প্রশ্নটি বলছি, আপনি কি মনে করেন একটি বাস্তব আছে? মানে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আমি কি মনে করি একটি বাস্তব আছে। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি বাস্তব জানতে পারেন? আবার বলছি, আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি বাস্তব জানতে পারি? এটা উত্তর হতে পারে হ্যাঁ, না, জানি না বা অন্য। প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন আশা করি। আপনারা নিজেরা একটু চিন্তা করুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি মনে করি একটি বাস্তব আছে? এবং দ্বিতীয় প্রশ্ন, আমি কি বাস্তব জানতে পারি? উত্তর হ্যাঁ, না, আমি জানি না, আরেকটা উত্তর হতে পারে, অন্য কোনো উত্তর হতে পারে। আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা আপনাদের খাতায় এটি একটু নোট করুন, নিজেকে জিজ্ঞাসা করুন। আর 1 মিনিট। আমি কি মনে করি একটি বাস্তব আছে? আমি কি বাস্তব জানতে পারি? একটু আগে যারা জয়েন করছেন তাদের জন্য 2টি প্রশ্ন আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করুন। আপনি কি মনে করেন একটি বাস্তব আছে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন আপনি বাস্তব জানতে পারেন? উত্তর হতে পারে হ্যাঁ, না, জানি না, অন্য। নতুন আরেকজন জয়েন করেছেন, আবার প্রশ্নটি বলছি, আপনি কি মনে করেন আপনি একটি বাস্তব আছে? আপনি কি মনে করেন আপনি বাস্তব জানতে পারেন? উত্তর হ্যাঁ, না, জানি না, অন্য, যে কোনোটি হতে পারে। আচ্ছা, আরো একজন যারা জয়েন করলেন, যে এখানে 2টি প্রশ্ন দেয়া হয়েছে, আপনি কি মনে করেন একটি বাস্তব আছে এবং আপনি কি বাস্তব জানতে পারেন? এটা আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন। এবার আসি গবেষকের টার্মগুলো। একটু আগে আমরা বলছি যে সারাদিন অহরহ অনেক রিপোর্ট লেখা হয়, তারপরে সেগুলোকে আমরা গবেষণা রিপোর্ট না বলে কতগুলো নির্দিষ্ট বিষয়কে কেন গবেষণা রিপোর্ট বলছি। আচ্ছা, আপনাদের যাদের উত্তরটা হ্যাঁ, যে আপনি মনে করেন একটি, যারা মনে করেন দ্বিতীয় প্রশ্নটি উত্তর যে আপনি সেই বাস্তবকে জানতে পারেন, যাদের উত্তর এই দুটোর ক্ষেত্রেই হ্যাঁ, তাদেরকে রিসার্চ প্যারাডাইমসে একটি গ্রুপে ফেলা যায়। যে কোনো প্যারাডাইমটি হচ্ছে আসলে একটা গবেষণায় গবেষকের চিন্তা, গবেষকের এগুলো সবকিছুর একটা সমন্বয়, যে একটা ধারণা যার উপর বেস করে একজন গবেষক নির্মিত হয়েছে। এখন আসি যে
যারা মনে করছেন যে যাদের দুটো প্রশ্ন উত্তরই হ্যাঁ, যে একটি বাস্তব আছে এবং আপনি সেই বাস্তব জানতে পারেন, যাদের উত্তর দুটোর ক্ষেত্রেই হ্যাঁ, তাদেরকে আমরা বলতে পারি পজিটিভিস্ট। পজিটিভিস্টরা মনে করেন একটি বাস্তব আছে এবং তিনি সেই বাস্তবটিকে জানতে পারেন। এখন এটি ফিজিক্যাল জগতের ক্ষেত্রে সত্য। আজকে অনুমান করছি যে যারা এসছেন তার একটা বড় অংশ সামাজিক এবং কলা বিষয়ে, শিল্পকলা এগুলো বিষয়ে গবেষণায় আগ্রহী। তাদের কথা ভেবেই বিষয়টিকে আরেকভাবে করে একটু ব্যাখ্যা করছি। যে মনে করেন যে এইটা একটা লৌহদণ্ড, এটাকে হিট দিলে সার্টেন প্রেসারে, সার্টেন অ্যাটমসফিয়ারে এটি বাড়বে। এখন এই কথাটি আমার এই রুমে বসে বললেও সত্য, আপনি যেখানে বসে আছেন সেখানেও করলেও সত্য, সেটি আমেরিকা, জাপান, জার্মান যে কোনো জায়গায় করলে কথাটি সত্য, কথাটি বাস্তব। এখন কোনো কোনো গবেষক মনে করেন যে যেটি ফিজিক্যাল জগতের ক্ষেত্রে সত্য সেটা সামাজিক জগতের ক্ষেত্রেও সত্য হতে পারে। তাদেরকে আমরা বলি পজিটিভিস্ট। এই আজকের দুটো সেশনে আমরা খুব বেশি রিসার্চ অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো না, শুধু ইন্ট্রোডিউস করব। তারপর একটু বলে রাখছি যে যারা পজিটিভিস্ট তারা সাধারণত কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ অনুসরণ করে। কোনো কোনো গবেষক আছেন যারা মনে করেন যে হ্যাঁ একটি বাস্তব আছে, এটি ঠিক, যে প্রথম প্রশ্নটা উত্তর হ্যাঁ, কিন্তু দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে আমি বাস্তবকে ঠিক পুরোপুরি জানতে পারি না, আমি বাস্তবকে অনুমান করতে পারি, বাস্তবকে জানতে পারি না, আমি বাস্তবকে পারসিভ করতে পারি। তাদেরকে বলি পজিটিভিস্ট। এর সাথে একটা পোস্ট শব্দটি যোগ করি, পোস্ট পজিটিভিস্ট। তাহলে যারা মনে করেন যে একটি বাস্তব আছে এবং আমি সেই বাস্তবকে পারসিভ করতে পারি, তাদেরকে আমরা বলি পোস্ট পজিটিভিস্ট। পোস্ট পজিটিভিস্টরা কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ মিক্স দু ধরনের বা এই তিন ধরনের অ্যাপ্রোচই অনুসরণ করেন সাধারণত। আরেক গ্রুপ আছে, এখনই এইখানেই গবেষকের এক ধরনের সম্পর্কের বিষয়টিও আসবে, আর দুটো প্যারাডাইমের কথা বলে তারপরে এই সম্পর্কটি বিষয়টি বলবো। সেটি হচ্ছে আরেক গ্রুপকে আমরা বলি ফেনোমেনোলজিস্ট। ফেনোমেনোলজিস্টরা মনে যে না একটি বাস্তব নেই, প্রত্যেকের বাস্তবকে নিজের মতো করে ডিফাইন করে। তার মানে একটি বাস্তব নেই, প্রত্যেকের বাস্তবকে ডিফাইন করে। তাদেরকে আমরা ফেনোমেনোলজিস্ট বলি। সাধারণত তারা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ অনুসরণ করে। আরেক গ্রুপ আছে যাদেরকে আমরা ক্রিটিক্যাল থিঙ্কার্স বলি। ক্রিটিক্যাল থিঙ্কার্সটা বলার আগে বিষয়টিকে হয়তো এইভাবে করে একটু ব্যাখ্যা করা যায় যে আমি এখন একটা গ্লাস পরে আছি, আপনারা কেউ সাদা চোখে দেখছেন, তারা আমাকে একভাবে দেখছেন, আমি আপনাদের দেখলে আমি আপনাদেরকে গ্লাস পরে থাকলে একরকম দেখবো। আমি যদি এটা খুলে একটা লাল সানগ্লাস পরতাম তাহলে আপনাদের সবাইকে আমি লালচে দেখতাম। আমি যদি হলুদ সানগ্লাস পরতাম আপনাদেরকে হলুদ আবহ দেখতাম। আমি যদি সবুজ সানগ্লাস পরতাম আমি আপনাদেরকে সবুজ আবহ দেখতাম। কথাটি আপনাদের ক্ষেত্রেও সত্য। তার মানে তারা বিষয়গুলোকে একটা নির্দিষ্ট লেন্স দিয়ে দেখছে। এর মধ্যে অনেক স্কুল আছে, কেউ মার্কসিস্ট, তারা আপনার আমার অবস্থান বা সমাজে সবকিছুকে এক ধরনের মার্কসিস্ট দৃষ্টি দিয়ে দেখেন। কেউ কেউ আছেন ফেমিনিস্ট, তারা বিষয়টাকে একটা ফেমিনিস্টের দৃষ্টি দিয়ে দেখেন। কেউ কেউ আছে পোস্ট কলোনিয়ালিস্ট, তারা আজকের অবস্থান হয়তো একটা পোস্ট কলোনিয়াল এফেক্ট হিসেবে দেখেন। সে মার্কসিস্ট একজন হয়তো এই যে আমি এখানে কথা বলছি আপনি ওখানে আছেন, এটি ব্যক্তি আমি নই, ব্যক্তি আপনি নন। তারা হয়তো তারা বিষয়টিকে হয়তো ব্যাখ্যা করছে এটা একটা সমাজ সংঘর্ষে
একটা শ্রেণী সংঘর্ষের একটা ফলাফল। তার মানে ব্যক্তি আমি নন, আপনিও ব্যক্তি নন, আমরা সবাই হচ্ছে একটা ঐতিহাসিক সামাজিক সংঘর্ষের একটি উপাদান। কেউ কেউ আছেন ফেমিনিস্ট, তারা হয়তো ব্যাখ্যা করছেন আমি এখানে আছি আপনি এখানে আছেন, এটা ব্যক্তি আমি ব্যক্তি আপনি নন। এটাও হচ্ছে এই পুরুষতান্ত্রিক সমাজ, এটা ফেমিনিস্টদের একটি গ্রুপের কথা, যে পুরুষতান্ত্রিক সমাজের একটি ফলাফল। কেউ কেউ আছে পোস্ট কলোনিয়ালিস্ট, যে এই কথাগুলি কেন বলছি, এটাও হচ্ছে আমরা একসময় কলোনির আন্ডারে ছিলাম, যে কারণে আজকের আমাদের চিন্তা ভাবনা, আমাদের উপস্থাপনা, আমাদের জীবনযাপন, সেগুলোর রিফ্লেকশন, তাদেরকে আমরা পোস্ট কলোনিয়ালিস্ট বলি। এরকম আরো অনেকগুলো ক্রিটিক্যাল থিঙ্কার্স গ্রুপ আছে। এই প্রসঙ্গে এখন দুটো কথা বলবো এই প্যারাডাইমস প্রসঙ্গে। একটি হচ্ছে এখানেই কিন্তু গবেষণা এবং গবেষকের মাঝখানে সম্পর্কটা বোঝা যাচ্ছে। মনে করেন পজিটিভিস্টের ক্ষেত্রে অবস্থান কিন্তু আসলে একটু মেনেই নেওয়া হচ্ছে যে সম্পর্কটা একটু ভার্টিক্যাল, যে আমি গবেষক হিসেবে আমি উপরে অবস্থানে আছি, সমাজে বাকিদেরকে আমি আইডেন্টিফাই করতে পারছি, আমি তাদেরকে ডিফাইন করতে পারছি, অর্থাৎ মর্যাদা বা জ্ঞানের জায়গায় আমি একটু উপরে অবস্থান করছি, আর বাকি সবাই যাদের উপর আমি গবেষণা করছি তারা একটু নিচে অবস্থান করছে। পোস্ট পজিটিভিস্টরা রাদার মনে করছেন যে হ্যাঁ আমি জানি একটি বাস্তব আছে, কিন্তু সম্পর্কটা আসলে অনেকটা একই রকম লেভেলে। কিন্তু ফেনোমেনোলজিস্ট, ক্রিটিক্যাল থিঙ্কার, তাদের ক্ষেত্রে হয়তো সম্পর্কের বিষয়টি অন্যরকম, তাদের কাছে গবেষণা এবং গবেষক হয়তো একই, একটা হরাইজন্টাল সম্পর্ক। সেকেন্ড সেশনে আমরা এই বিষয়টি একটা রিফ্লেকশন দেখব, যে এটি কিভাবে ডাটা কালেকশন, ইনফরমেশন, এই বিষয়গুলোকে আলাদা করলো, সেটি একটু পরে আলোচনা করছি। এই সম্পর্কটি কেন হলো, একটু কয়েক মিনিট একটা ইতিহাস নিয়ে একটু কথা বলি। যেমন আমরা যদি মোটা দাগ ইতিহাসটিকে দেখি, একটা সময় বিভিন্ন ধরনের সাম্রাজ্য গড়ে উঠেছিল। গ্রিক সাম্রাজ্য, তার আগে পারস্য সাম্রাজ্য, আরেকদিকে ব্যাবিলনের সাম্রাজ্য, দুঃখিত কথাটি হয়তো সভ্যতা বললে আরো ভালো কমিউনিকেট করা যেত, যে একসময় বিভিন্ন সভ্যতাগুলো গড়ে উঠেছিল, সেখান থেকে বিভিন্ন সাম্রাজ্যগুলো এসছে আমাদের এখানে। সিন্ধু, মহেঞ্জোদারো, হরপ্পার এখানে একটা সিভিলাইজেশন, আর এইদিকে চীনে একটা সিভিলাইজেশন। সেই সভ্যতাগুলো আবার এক ধরনের সাম্রাজ্য তৈরি করলো, সাম্রাজ্যের পরে বিভিন্ন ধরনের কলোনিগুলো তৈরি হলো। আবার এই কলোনি যদি আজকে এখানে না থেকে শুধু 100 বছর আগে আমরা কথা বলতাম, আমরা সবাই কিন্তু কম বেশি কোনো না কোনো কলোনি নিয়ন্ত্রণে সরাসরি ছিলাম। কেউ ব্রিটিশ কলোনির আন্ডারে, কেউ স্প্যানিশ কলোনির আন্ডারে, কেউ ডাচ কলোনির আন্ডারে একদিক। এবং একই সময় ইউরোপে আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে ইউরোপে তখন একটা রেনেসা ঘটে গেছে, এক ধরনের চিন্তা ভাবনা, বিজ্ঞান চিন্তা, এই বিষয়গুলোরও একটা বড় জাগরণ ঘটেছে। এবং আমাদের এইখানে একাডেমিয়া, আমাদের চিন্তা ভাবনা কিন্তু অনেকটা সেই আদলে তৈরি হয়েছে, এবং এখন জগতে হয়তো লিডিং প্যারাডাইম সেটি। এখন এই বিষয়গুলি যেটা ছিল, যে একটা সময় এই আদলেই সমাজকে দেখা হতো, তারপরে বিভিন্ন ধরনের চিন্তাবিদ তো এই একাডেমিয়াগুলো থেকে তৈরি হলো। তারা তখন দেখলো যে না, আমি পাওয়ার স্ট্রাকচারটি হয়তো এভাবে করে মেনে নেওয়া সবসময় ঠিক না, যে আমি উপরে, আমি আইভরি টাওয়ার থেকে দেখবো আর বাকি সবাইকে আমি ব্যাখ্যা করবো, তার হরাইজন্টাল আনবো। মানে একাডেমিয়া তখন শুধু নিছক একটি পেশা বা একটি বিনোদনের বিষয় নয়, বা একটি পাওয়ারের বিষয় মধ্যে শুধু নেই, এটি হচ্ছে এক ধরনের অ্যাক্টিভিজমের দিকেও গেল। তখন থেকে যে সবকিছুকে সংখ্যা দিয়ে বা সবকিছুকে হয়তো জেনারেলাইজ করা যায় না, এর মাঝখানে আরো অনেক কথা আছে। তখন থেকে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ আসলো, এই যে ফেনোমেনোলজিস্ট, ক্রিটিক্যাল থিঙ্কার, পোস্ট পজিটিভিস্ট, এই জাতীয় চিন্তাগুলোরও জাগরণ ঘটল। এই থিঙ্ক প্রসঙ্গে শেষ যে কয়েকটি কথা বলবো, কথাটি হচ্ছে অনেকটা এরকম, যে আমার এখানে 6 লেখা আছে,
কিন্তু আমি কিন্তু এই দিক থেকে দেখছি বিষয়টি নাই। আমি যদি 6 লেখাটিকে আপনাদের এখানে হয়তো উল্টো দেখা যাচ্ছে, আমি যদি উল্টে আমি দেখব নাই। এখন গবেষক হিসেবে আমি যে একজন মানুষ হিসেবে 9 দেখেছি, কথাটি ঠিক, কিন্তু আমি যদি মনে করি যে আমি 9 দেখেছি এটাই সত্য এবং আপনারাও সকলে 9ই দেখবে, সেই জায়গাটি হচ্ছে সাংঘর্ষিক। সেজন্য বলবো যে আপনারা বিভিন্ন চিন্তাগুলো করেন, তারপরে আপনাদের প্যারাডাইমটি তৈরি করুন। আপনারা পজিটিভিস্ট, পোস্ট পজিটিভিস্ট, ক্রিটিক্যাল থিঙ্কার, ফেনোমেনোলজিস্ট যে কোনো গ্রুপে যেতে পারেন, কেউ কেউ মিক্সড গ্রুপেও থাকতে পারে, কিন্তু তার অর্থ এই না যে আর কেউ আছে তাকে আপনার অবহেলা করতে হবে বা তাকে খাটো করতে হবে। সেজন্য আপনার একটু ওপেন আপ রাখবেন, আশা করি যে নানা রকম আইডিয়াগুলোকে পড়বেন, জানবেন। পড়া প্রসঙ্গেই এখন আমি রিডের এই প্রসঙ্গে কয়েকটা যে ছোটখাটো টেকনিক্যাল বিষয় বলি, কিন্তু এই বিষয়গুলো আশা করি আপনারা, আশা করি না শুধু বিশ্বাস করে আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। এখন অনলাইন সার্চের ক্ষেত্রে একটা সময় ছিল মানুষ পায়ে হেঁটে হেঁটে মাইলের পর মাইল দূরে গিয়ে কোথাও একটা বই আছে বা কোথাও একটা পুঁথি আছে সেটি বসে বসে লিখলো। এখন তো এটি বললে মানুষ হাসবে। একটা সময় ফটোকপি মেশিনও চলে আসলো, লাইব্রেরির বইগুলো ফটোকপি করে ফেলা যায়। এখন সেটিরও হয়তো প্রয়োজন হয় না, এখন অনলাইনে সার্চ দিলেই দুনিয়ার নানা রকম জ্ঞান আসছে, নানা রকম ইনফরমেশন আসছে, নানা রকম লেখা আসছে। এখন বরং একটা মুশকিল, সেটি হচ্ছে এত বেশি আসছে আমি কোনটুকু নিব। সেগুলোকে সার্চ করার জন্য কতগুলো সহজ সহজ অপশনস আছে। এই অপশনগুলো জাস্ট খুব কুইক আপনাকে বলি। যেমন অ্যাডভান্স সার্চে আপনি দেখবেন একটা জায়গায় লেখা থাকে অ্যান্ড, অর, নট, অনেক ধরনের অপশন আছে। বিষয়টা অনেকটা এরকম যে অ্যান্ডটা দেওয়া হবে, মনে আপনার গবেষণা করছেন, গবেষণার বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রগতি ও নারী উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন ও নারী ক্ষমতায়। আপনি হয়তো যদি সেই লেখাগুলো শুধু চান যে এখানে বাংলাদেশের উন্নয়নও আছে এবং নারী ক্ষমতায়ন আছে, যেই লেখার মধ্যে এই দুটো বিষয় আছে, সেটি ক্ষেত্রে আপনার বেছে নেবেন অ্যান্ড অপশন। তার মানে সেই লেখাগুলোতে কিন্তু আপনার আসবে বাংলাদেশের উন্নয়ন ও নারী ক্ষমতায়ন। এখন আপনারা যদি মনে করেন যে না আমি আরো বেশি জানতে চাই, কারণ অর হলে কিন্তু আরো বেশি হয়ে যাবে, সেটি হচ্ছে বাংলাদেশ উন্নয়ন নিয়েও যত লেখা আছে, তারপর নারীর ক্ষমতা নিয়ে যা লেখা আছে, তাহলে অর অপশনটি বেছে নেবেন, তখন কিন্তু আপনাদের ভলিউম অনেক বেশি হবে। আপনারা মনে করেন যে যদি এরকম লেখা চান যে আপনি শুধু বাংলাদেশ উন্নয়ন দেখবেন কিন্তু যেগুলোতে নারী উন্নয়ন নিয়ে কোনো লেখা নেই, তখন নট বেছে নেবেন। যে বাংলাদেশের উন্নয়ন দিলে নট নারী ক্ষমতায়ন, এভাবে করে আপনারা বেছে নিতে পারেন। আচ্ছা, এছাড়া কতগুলো বিষয় আছে, কতগুলো সাইন ব্যবহার করতে পারে সার্চের ক্ষেত্রে। একটা হচ্ছে স্টার সাইন, যেটা বলে অ্যাস্ট্রিক্স, আরেকটা হচ্ছে কোশ্চেন মার্ক। অ্যাস্ট্রিক্সের বিষয়টা হচ্ছে, মনে করেন আমি ক্রিটিক লিখে অ্যাস্ট্রিক্স দিলাম, মানে ক্রিটিক লিখে আমি স্টার সাইনটি দিলাম, তাহলে কি আসবে? তখন ক্রিটিক্যাল, ক্রিটিসাইজ এই লেখাগুলোও আসবে। আরেকটা হচ্ছে প্রশ্নবোধক দেওয়া যায়, মনে করেন এম দিয়ে প্রশ্নবোধক সাইনটি দিয়ে কোশ্চেন মার্কটি দিয়ে আমি এন দিলাম, তাহলে ও ম্যান, উইমেন, এই সব লেখাগুলো আসবে। এগুলো হচ্ছে কতগুলো টেকনিক্যাল বিষয়, শুধু সহজে বলবার জন্য। আর এখন আসি গবেষকের রিডিং এর বিষয়টি। গবেষকের রিডিং এর বিষয়টি জন্য একটা টেকনিক ফলো করতে পারে, সেটি হচ্ছে SQ3R। SQ3R এটি কেন? একটি হচ্ছে যে আমরা শখে যখন পড়ি, আমরা বইয়ের আদ্যপান্ত যা আমার প্রয়োজন, যা আমার অপ্রয়োজন সবই আমরা পড়ছি। গবেষণা প্রবন্ধের সময় তো আসলে কিছুটা স্বার্থপরের মতোই পড়তে হয়। একটি হচ্ছে যে আমাদের অফুরন্ত সময় নেই,
আমাদের যেহেতু অফুরন্ত সময় নেই, সেই তো আমাকে বেছে নিতে হবে। আমাকে হয়তো 1 বছর, 6 মাস, 3 মাস, 2 মাস এই সময়ের মধ্যে লেখাটি জমা দিতে হবে। সেই জন্য আমাকে স্পেসিফিক করে নিতে হবে। এর জন্য এস স্পেসিফিকও বলবো, স্কিমিংও বলবো। SQ3R। কিউ হচ্ছে কোশ্চেন, যে আপনি তাহলে বেছে নেন শুরুতে যে আমি আসলে কোন কোন বিষয়গুলো জানতে চাই। কারণ আরেকজনের লেখা যিনি পড়েছেন তার হয়তো পার্সপেক্টিভ ভিন্ন ছিল, তার জন্য মূল ফোকাস শুধু আপনি যেটুকু জানতে চান সেইটুকু না, কিন্তু সেখান থেকে কোনো কোনো অংশ আপনার জন্য রিলেভেন্ট। সেজন্য গবেষণা প্রবন্ধ বা থিসিস পড়বার একটি উপায় হচ্ছে ইন্ট্রোডাকশন কনক্লুশনটা পড়ে নেওয়া। তাহলে কিন্তু আপনার একটা আইডিয়া হবে যে এখানে কি কি আছে। তার আগে অ্যাবস্ট্রাক্টটা পড়ে নেওয়া, তারপরে কোন কোন অংশ আপনার রিলেভেন্ট সেই অংশগুলোকে আপনি মার্ক করলেন। স্কিমিংটা হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত দক্ষ আসবে, যে একটা প্যারাগ্রাফে প্রথম কয়েকটি লাইন পড়লে বা কতগুলো কিওয়ার্ড পড়লে আপনি প্যারাগ্রাফ সম্বন্ধে একটা আইডিয়া পাচ্ছেন। আজকে প্যারাগ্রাফ রাইটিং এর কতগুলো প্র্যাকটিস থাকবে, সেখান থেকে আপনি আর একটু বুঝতে পারবেন যে একাডেমিক প্যারাগ্রাফ রাইটিং এর আদলটা কি। হ্যাঁ, প্যারাগ্রাফ থেকে যে কোনো আপনি একটু কুইক পড়লে আপনি প্যারাগ্রাফ সম্বন্ধে আপনার একটা ধারণা আসবে। সেজন্য তারপরে যেই বিষয়টি ইম্পর্টেন্ট হচ্ছে রিকল, রিরাইট। সেটি হচ্ছে যেটুকু অংশ আপনার জন্য রিলেভেন্ট সেটি আপনি আপনার ভাষায় নোট করে নিন, সেটি আপনি আপনার ভাষায় নোট করে নিচ্ছেন। এটা হচ্ছে আপনার রিরাইট হচ্ছে। তারপরে যে বিষয়টি ইম্পর্টেন্ট, যেটি হচ্ছে গবেষক হিসেবে আপনাকে, পাঠক হিসেবে, গবেষণার পাঠক হিসেবে আপনাকে একটা নতুন মাত্রা দেবে, সেটি হচ্ছে রিফ্লেক্সিবিলিটি। সেই লেখার পিছনে আপনার কি রিফ্লেকশন। এখানে কিন্তু ওরকম না যে আপনাকে মুখস্থের পর মুখস্থ করতে হবে। গবেষণা প্রবন্ধ পাঠ একদমই তা নয়। গবেষণার ক্ষেত্রে আপনাকে কতগুলো দক্ষতা অর্জন করতে হবে, যেগুলো আপনাকে গবেষক এবং পাঠক হিসেবে আপনার এক ধরনের ডেভেলপমেন্ট ঘটাবে। যার জন্য রিফ্লেকশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। রিফ্লেকশনের জন্য 3টা বিষয় মনে রাখতে পারে। একটি হচ্ছে আমরা একজন একই লেখা নানাভাবে পড়ি, সেই জন্য প্রথমে নিজেকে জিজ্ঞাসা করি যে হোয়াট শেপস মাই পজিশন, যে আমি যে এই কথাটা বলছি আমার পজিশনটা আসলে এখানে কে ঠিক করে, আমার কোন কোন ভাবনা ধারা আমি এটাকে এইভাবে ব্যাখ্যা করছি। তারপরে হচ্ছে অথরের এই লেখার ক্ষেত্রে তার ওয়ার্ল্ড ভিউ কি ছিল, যে যিনি লিখেছেন তার ওয়ার্ল্ড ভিউটা কি, সেটা আপনার সাথে আপনি একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, আপনার আংশিক মত থাকতে পারে, আপনার মতান্তর থাকতে পারে, আপনার পূর্ণ আপনি তার ভিন্ন অবস্থানে থাকতে পারেন, কিন্তু তার ওয়ার্ল্ড ভিউটা আপনার জানতে হবে। আর থার্ড যেটি বলছি সেটি শুধু রিডার হিসেবে নয়, আপনাকে রাইটার হিসেবেও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। যে কারণে একটু আগে রিরাইটের কথা বলেছিলাম, যে আমার রিডার কিভাবে তার সেন্সটাকে মেক করবে, যে আমি যখন এটিকে লিখবো সেটি রিডার কিভাবে এখান থেকে তার সেন্সটাকে ব্যাখ্যা করবে। এই প্রসঙ্গে একটু বলে নিই যে কবিতা, গল্প এগুলো লেখার সময় লেখক অনেক বেশি স্বাধীন, এবং আমাদের কবি লেখক বন্ধুদের দেখি না যে আমি আমার মনের মতো লিখেছি, পাঠক যদি সেটি গ্রহণ করে না করে আমার কিছু যায় আসে না। তারপরে যেই গেট থেকে বের হবে কান কিন্তু একটু পেতে রাখবে, আচ্ছা রিডাররা কি বললো, ভালো বললো না মন্দ বললো। আর গবেষক হিসেবে আপনার এই ভনিতাটুকু করবারও কোনো দরকার নেই, কারণ এই গবেষণা প্রবন্ধ আপনাকে আসলেই ডিপেন্ড করছে আপনাকে, যিনি রিডার তিনি আপনার সুপারভাইজার হতে পারেন, তিনি আপনার কোর্সের টিউটর হতে পারেন, যিনি হন বা কোনো জার্নালে এডিটর হতে পারেন, তিনি এই লেখার থেকে আসলে কীরকম মেক সেন্স করছেন, যে আমি তো এ কথা আমি মনে করেছি, এখন লেখক হিসেবে আমি মনে করেছি, এখন পাঠক হিসেবে তিনি কি মনে করলেন সেটি আমার বিষয় না, গবেষণার ক্ষেত্রে কিন্তু তা না। সে কারণে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ। সেই জন্য আবার আসি যে রিডিং এর কতগুলো টেকনিকের কথা বলেছি, অ্যান্ড অর নট, তারপরে স্টার সাইন, কোশ্চেন মার্ক, এগুলো টেকনিক্যাল বিষয়। আর আরেকটি হচ্ছে SQ3R, যে আপনি আগে স্পেসিফিক করে আপনি স্কিম করেন যে আমি কোনটুকু অংশ পড়ব, একটু কুইক দেখে তারপরে সেখান থেকে বাছে অংশগুলোকে আপনি রিড করবেন।
তারপরে রিড এর পরে আপনি আবার বেছে নিন আপনার জন্য রিলেভেন্ট অংশটুকু, সেগুলোকে আপনার নিজের ভাষায় নোট করুন। এবং নোটের ক্ষেত্রে আবার বলছি যে নোটের ক্ষেত্রে আপনাদেরকে বলেছি এই মেথডটা কিন্তু ফলো করতে পারেন, যে খাতার একটা সাইড এরকম ভাঁজ করে রাখবেন, কারণ এই নোটের সাথে আপনার রেগুলার আপনার ইন্টারাকশন হবে। এবং থার্ড অংশ যেটি হচ্ছে সেটি হচ্ছে এই ব্যাপারে আপনার রিফ্লেকশন কি। রিফ্লেকশনের ক্ষেত্রে আপনি আগে নিজেকে প্রশ্ন করুন যে আমি যে এইভাবে ব্যাখ্যা করছি আমার এইখানে আমার পজিশনটা কি, তারপরে অথর যিনি তার ওয়ার্ল্ড ভিউটা কি, আর আরেকটা যে আমার লেখা এই লেখাগুলোকে রিডার কিভাবে মেক সেন্স করছে। এইবার আসি দ্বিতীয় যেই বিষয়টি, এটির সাথে কতগুলো হোমওয়ার্ক থাকবে। এটি হচ্ছে বিশেষ করে সামাজিক শিল্পকলা এই বিষয়গুলো নিয়ে যারা গবেষণা করছেন তাদের জন্য কথাটি আরো বেশি করে প্রযোজ্য। রিডিং এর ক্ষেত্রে লাইফ টু টেক্সট টু লাইফ এবং টেক্সট টু টেক্সট, এই তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আবার বলছি, লাইফ টু টেক্সট, টেক্সট টু লাইফ এবং টেক্সট টু টেক্সট। প্রথমে দুটো বিষয় নিয়ে আসি, যে লাইফ টু টেক্সট, টেক্সট টু লাইফ। এটি নিয়ে একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটি হচ্ছে, আপনারা দেখবেন কমেন্টে এই প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে, হোমওয়ার্কটিও দিয়ে দেওয়া হয়েছে। লাইফ টু টেক্সট, টেক্সট টু লাইফে আপনি আপনার পছন্দের যে কোনো বই, রচনা, প্রবন্ধ, রাইট আপ, যে কোনো কিছু একটি বেছে নিন। তারপরে আপনি একটু দেখুন তো যে আপনার বা আপনার আশেপাশে কারো জীবনের কোনো ঘটে যাওয়া ঘটনার সাথে এই লেখাটার মিল বা অমিল আছে কিনা। মিলও থাকতে পারে, অমিলও থাকতে পারে। সেটিকে আপনি একটু ওই লেখাটিকে এখন ওইভাবে করে দেখুন যে আচ্ছা এই লেখাটাতে তো এই লাইফের এই বিষয়গুলোর একটা রিফ্লেকশন আছে, অথবা এই লেখার মধ্যে তো এই ঘটনাগুলো কোনো রিফ্লেকশন নেই আপনার বা আপনার আশেপাশে কারো জীবনে ঘটে যাওয়া ঘটনা। আরেকটি হচ্ছে, এই লেখাটি পড়বার পরে আপনার জীবন সমাজকে দেখার ক্ষেত্রে আপনার কোনো দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে কিনা। টেক্সট টু লাইফ, যে আপনি এই টেক্সটটা পড়ার পরে এইভাবে করে জীবনটাকে দেখছেন বা এইভাবে সমাজকে দেখছেন কিনা। এটি প্লিজ আপনারা লিখে একটু নোট করবেন। এইবার টাস্ক 2টায় আসি, টেক্সট টু টেক্সট। টেক্সট টু টেক্সটের আগে দুটো ছড়ার কথা বলি। প্রথম ছড়াটি হচ্ছে আপনাদের অনেকেরই পরিচিত ছড়াই হবে, বাবা ব্ল্যাক শিপ। বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, ইয়েস স্যার, 3 bags full. One for the master, one for the dame, one for the little boy who lives down the lane. এই ছড়াটি কেন বললাম? একটা হতে পারে যে অনেকক্ষণ ধরে বক বক করছেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সেই জন্য ব্যয় ব্যয় করছে। একটি হচ্ছে ব্যয় ব্যয়, এগুলো হচ্ছে কতগুলো শব্দ। এটি যদি আপনি মনে করেন শিশু শিক্ষার ক্ষেত্রে চিন্তা করেন, হ্যাঁ, নানান ধরনের সাউন্ডের সাথে একজন শিশু পরিচিত হচ্ছে, শিশুর মুখের জড়তা কাটছে, এর জন্য কাজে লাগে। আচ্ছা, আরেকটু যদি গভীরে চাই যে এটিকে আমি কোনো আনন্দ নিছক বিনোদনের বিষয় না বা শিশু শিক্ষার বিষয় না, এটি একটি পিএইচডি গবেষণার বিষয় হতে পারে এবং অর্থনীতি, রাজনৈতিক অর্থনৈতিক ইতিহাসের একটি গবেষণার বিষয় হতে পারে। যদি প্রশ্নটি করি, ওয়ান ফর দ্য মাস্টার, হু ইজ দ্য মাস্টার, এটার একটা ঐতিহাসিক পটভূমি আছে। সেটি হচ্ছে ইংল্যান্ডে 1275 সালের দিকে উল এক্সপোর্টের উপর এক ধরনের ট্যাক্স ইম্পোজ করা হয়। সেখান থেকে কিন্তু তার মানে একটা ট্যাক্সে একটা সার্টেন পার্সেন্টেজ চলে যাবে মাস্টারের কাছে, রাজ্যের কাছে। অনেকটা এর সাথে কিন্তু আপনি আমাদের এখন তেভাগা আন্দোলন, তেভাগা, এগুলোর অনেক সম্পর্ক বের করতে পারেন। তার মানে বাবা ব্ল্যাক শিপ নিছক একটি শিশু দোষ ছড়া নয়, এটা একটা সমাজ বিশ্লেষণে গবেষণা বিষয় হতে পারে।
এটি হচ্ছে টেক্সট টু টেক্সট। তার মানে শুধু এই একটি টেক্সট পড়লেই আপনার হচ্ছে না। আচ্ছা, আরেকটা ছড়ার কথা বলি। সে রিঙ্গা রিঙ্গা রোজেস পকেট ফুল অফ পোজেস, আশা আশা উই অল ফল ডাউন। এটা শিশুরা ঘুরছে ঘুরছে ধাস করে পড়ছে, সবাই হাসছে। আচ্ছা, এটা কি মিছো একটা কমেডি নাকি একটা ট্র্যাজেডি? আপনারা দেখুন এখানকার লিঙ্কও দেওয়া আছে, যা পাওয়ার পয়েন্টে ছড়াটির ক্ষেত্রে দুটো প্রশ্ন দেওয়া আছে। একটা হচ্ছে ছড়াটিতে একটু পরিবর্তন হয়েছে, যে আশা আশা দিলাম, আগে সেটা ছিল অ্যাশেস 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 মানে ছাই। রিঙ্গা রিঙ্গা রোজেস শুনলে মনে হচ্ছে যে বাচ্চারা ঘুরছে, আজকে আমরা এইভাবে দেখছি। এক সময় ইউরোপে প্লেগ হয়েছিল এবং বিশাল অংশের মানুষ সেখানে মারা গিয়েছিল। এখানে শরীরে এরকম রিংয়ের মতো হতো, রিঙ্গা রিঙ্গা রোজেস। তখন যারা একটু সামর্থ্যবান ক্ষমতাবান তারা তখন অনেক হার্ব ধরনের চিকিৎসা ছিল, মনে করা হতো সেগুলো হাতে রাখলে, সেগুলো নিজের কাছে থাকলে হয়তো এই রোগ থেকে বাঁচতে পারবে। সেজন্য হার্ব গুলো রাখতো, পোজেস গুলো হাতে রাখতো। আশা আশা আগে ছিল অ্যাশেজ অ্যাশেজ। এত এত মানুষ ফল ডাউন হচ্ছে মানে মারা যাচ্ছে, তাদের তখন সৎকার কিভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে, অ্যাশেজ সেখান থেকে অ্যাশ। শিশু পাঠ্যের ক্ষেত্রে সেটি পরিবর্তন ঘটেছে। আপনাদের কাছে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে এই তথ্যগুলো পেয়েছি। তা আপনাদের কাছে এখন হোমওয়ার্ক 2 যেটা, সেটা হচ্ছে লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন। এটিকে আপনারা টেক্সট টু টেক্সট একটা অ্যানালাইসিস করুন। রিডিং এর ক্ষেত্রে এটি প্রশ্ন, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউনকে আপনারা টেক্সট টু টেক্সট অ্যানালাইসিস করুন। তাহলে রিডের ক্ষেত্রে আবার টাস্কগুলো বলছি। রিডের ক্ষেত্রে দুটো টাস্ক, হচ্ছে আপনার পছন্দের যে কোনো লেখা, প্রবন্ধ, বই একটি বেছে নিন। তারপর আপনার বা আপনার আশেপাশে কারো জীবনে কোনো ঘটনার কোনো রিফ্লেকশন, সেটি সম্পর্ক থাকতেও পারে, তার বিপরীত ঘটনাও ঘটতে পারে, এমন কোনো কিছু ওই টেক্সটে আছে কিনা, মানে লাইফ টু টেক্সটটা দেখুন। তারপরে কোন একটা টেক্সট পড়বার পরে সেই টেক্সটের আদলে আপনার সমাজ, আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি কি রকম হয়েছে, টেক্সট টু লাইফ। তারপরে হচ্ছে টেক্সট টু টেক্সটের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, এটিকে টেক্সট টু টেক্সট অ্যানালাইসিস করুন। তার মানে শুধু লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন করলে হবে না, অন্য একটা লেখা পড়ে তার সাথে এটার ঐতিহাসিক বিশ্লেষণ হতে পারে। আপনাদের কাছে একটা কমেন্টে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা দেখলে আপনারা হয়তো সেখান থেকে একটা ব্যাখ্যা পেতে পারেন। সেই ব্যাখ্যাতেই আপনাদের সীমাবদ্ধ থাকার দরকার নেই। লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউনটা আপনারা টেক্সট টু টেক্সট অ্যানালাইসিস করুন। এটা গেল এখন রিডের জায়গা। এখন আসি রাইট। তার আগে আবার আসি যে আজকের এই সেশনটি বিষয় থিঙ্ক, রিড অ্যান্ড রাইট। এইটার ক্ষেত্রে রাইটের ক্ষেত্রে আজকে একটু আমরা আংশিক আলোচনা করব, কারণ রাইটের বিষয়টি নিয়ে আমাদের আগামী যে দুটো টাস্ক দেওয়া হবে, সেই টাস্কগুলোর পরে আগামী দুটো সেশনের পর আমরা রাইট নিয়ে একটা ফুল সেশন রাখব। সেজন্য আজকে রাইটের বিষয়টি একটা আংশিক, আজকে রাইটের বিষয়টা শুধু প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাও শুধু নোট করবার জন্য কতগুলো কথা বলে রাখি, যেটি এই মুহূর্তে আজকের এখনকার আলোচনার বিষয় হবে না, সেজন্য এটা খুব কুইক যাচ্ছে। যে একটা গবেষণা প্রবন্ধে কি থাকে, শুরুতে থাকে একটা টাইটেল। টাইটেল কিভাবে লিখতে হয় সেটা আমরা আলোচনা করব পরে, কনসেপ্ট, কন্টেন্ট, কনটেক্সট, সেগুলো পরে। তারপরে কি একটা অ্যাবস্ট্রাক্ট থাকে, যে অ্যাবস্ট্রাক্টে থাকে যে কি কাজ করেছি, কিভাবে করেছি এবং এটার ফাইন্ডিংসগুলো কি। তারপর অ্যাকনলেজমেন্ট কেউ দেয়, কন্টেন্ট দেয়, লিস্ট অফ টেবিলস, সেগুলো দেওয়ার পরে এগুলো কাজ কিন্তু হয় আসলে একদম সবার শেষে, পুরো গবেষণাটা শেষ হওয়ার পরে, কিন্তু ওগুলো আমরা ধীরে ধীরে অন্য একদিন আলোচনা করব। এরপরে প্রথম যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন।
ইন্ট্রোডাকশন অন্তত বেসিক দুটো বিষয় থাকাটা দরকার। একটা হচ্ছে আমার গবেষণার উদ্দেশ্য কি বা গবেষণা আমার হাইপোথিসিস কি, আমার রিসার্চ কোশ্চেনটা কি, আর একটা হচ্ছে স্ট্রাকচার, যে কোন চ্যাপ্টারে কি কি আছে। তারপর দরকার লিটারেচার রিভিউ, কনসেপচুয়াল লিটারেচার রিভিউ হচ্ছে এই বিষয় নিয়ে আগে কারা কারা কি কি গবেষণা করেছেন, তার মাঝখানে কোন কোন জায়গায় মত আছে, কোন কোন জায়গায় মতান্তর আছে, সেই বিষয়টির একটা পূর্ণাঙ্গ আলোচনা, এবং তার বেসিসে বলা যে ওনারা এই এই বিষয়গুলো আগে গবেষণা করছে, এই জায়গাটা গ্যাপ আছে যেটি আমি করছি। আমরা একটা ডিস্টেন্স মোডে লিটারেচার রিভিউয়ের একটা এক্সারসাইজ দেব ইনস্ট্রাকশন সহ। এটি আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। এটি আজকে না, এটি পর। এরপর আপনার রিসার্চের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এই লিটারেচার রিভিউয়ের বেসিসে হয়তো তৈরি হবে। তারপরে হচ্ছে আপনার মেথোডোলজি একটা থাকতে হবে, যে আপনি কোন রিসার্চ আপনার গবেষক হিসেবে, বিশেষ করে যারা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে যাচ্ছেন তাদের গবেষক হিসেবে আপনার পজিশন কি সেটি পরিষ্কার করা। তারপর হচ্ছে মেথড, যে আপনি মানে আপনার অ্যাপ্রোচটা কি, কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ হতে পারে, আপনার মিক্সড অ্যাপ্রোচ হতে পারে। এর মাঝখানে আরো অনেক ভাগ আছে যেগুলো নিয়ে আমরা পরে যখন মেথোডোলজির ক্লাস আরম্ভ হবে সেশনগুলো সেখানে আমরা আলাপ করব। তারপরে হচ্ছে আপনি কিভাবে ডাটা বা ইনফরমেশন কালেক্ট করছেন এবং অর্গানাইজ করছেন, যেটি আজকে আমাদের সেকেন্ড সেশনে বিষয় হবে। সেকেন্ড সেশনটা আজকে অনেক ছোট, কারণ কয়েকটা টাস্ক দিয়ে দেওয়া হবে শুধু। এবং তারপরে আপনি কিভাবে অ্যানালাইসিস করেছেন। এখন আসি এই অ্যানালাইসিসের সাথে কিন্তু আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে একটা সম্পর্ক থাকবে। তারপর আপনার ফাইন্ডিংস অ্যান্ড ডিসকাশন কি, যে এই এই ফাইন্ডিংসগুলো পেয়ে এইটা নিয়ে আমার আলোচনা, এটি হচ্ছে আপনার রিফ্লেকশন। তারপর হচ্ছে কনক্লুশন। কনক্লুশন ক্ষেত্রে 2 থেকে 3টা বিষয় থাকাটা খুব জরুরি। একটা হচ্ছে কনক্লুশনে আপনি যে রিসার্চ কোশ্চেনটা ইন্ট্রোডাকশনে বলেছেন সেটা আপনি অ্যান্সারটা লিখলেন। আমরা একদম যেভাবে লিখতাম না এই প্রশ্নের উত্তর দাও, একদম সেরকম একটা অ্যান্সার লিখলেন যে এই প্রশ্নটা উত্তরেই। তারপরে হচ্ছে যে কোনো গবেষণার ক্ষেত্রে একটা লিমিটেশন থাকবে, একাধিক লিমিটেশন থাকবে, এটি স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই। আবার বলছি যে আমার গবেষণার লিমিটেশন আছে, এটি স্বীকার করার মাঝে কোনো লজ্জা নেই। কিন্তু লিমিটেশনের ক্ষেত্রে অনেকেই প্রথম যেই কথাটি লিখে, আমার আর্থিক সামর্থ্য ছিল না, আমার সময় ছিল না, সেই জন্য আমি আমার গবেষণা, এটা আমার লিমিটেশন। এটি কিন্তু গবেষণার লিমিটেশন না, এটা আপনার পরিস্থিতির লিমিটেশন। যে কারণে লিমিটেশনের ক্ষেত্রে যে আমি এই কনসেপ্টটা ফলো করেছি, অন্য কনসেপ্ট ফলো করলে রেজাল্ট অন্যরকম, ব্যাখ্যা অন্যরকম হতে পারতো। আমি এই কয়েকটা স্যাম্পল নিচ্ছি, আরও স্যাম্পল নিলে ব্যাখ্যা অন্যরকম হতে পারতো। আমি শুধু এইটুকু দেখেছি, আরও এই এই বিষয়গুলো দেখা যায়, মানে ফার্দার টু ডু এইগুলো করা যায়। এটি কিন্তু বিশেষ করে যারা প্রফেশনাল গবেষক তাদের জন্য খুব জরুরি। কারণ এই একটা গবেষণা থেকে তো আপনার একটা এক্সপার্টিস গ্রো করলে আপনি আবার এর পরের কোনো রিসার্চের জন্য ফান্ড সিক করতে পারেন। এরপরে রেফারেন্স থাকবে, আপনার অ্যাপেন্ডিক্স থাকবে। আচ্ছা, এইটুকু বললাম আপনাদের লাস্ট 5 মিনিট, কিন্তু এটি আজকের আলোচনার এখনকার বিষয় না। এখনকার বিষয় হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। এটার ক্ষেত্রে আমরা একটা বোর্ড গেম করব। তার আগে বলি যে প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আমরা স্কুলে প্যারাগ্রাফ হয়তো শিখতাম, সেখানে গরু একটি উপকারী জন্তু সেটিও লিখলাম, গরু গৃহপালিত পশু সেটিও, গরু 4টি পা আছে। প্রথম কথা হচ্ছে গবেষণার প্যারাগ্রাফ বা একাডেমিক প্যারাগ্রাফে একটা প্যারাগ্রাফে আসলে একটা সেন্স নিয়ে কাজ করতে হবে। একটা প্যারাগ্রাফকে আপনি 3টা ভাগে ভাগ করে লিখতে পারেন। প্রথমটাকে আমরা বলি টপিক সেন্টেন্স, যে এই প্যারাগ্রাফে আপনি কি বলতে চাচ্ছেন এক বাক্যে লিখেন, যে এই প্যারাগ্রাফে আমি এই কথাটা বলতে চাচ্ছি যে গরু একটি উপকারী জন্তু, এই বিষয়টি আমি এই প্যারাগ্রাফে বলতে চাচ্ছি। এখন উপকারের মধ্যে আপনি অনেকগুলো ভাগ করে নিতে পারেন, যে গরু আমাদের পুষ্টির উৎস, গরু আমাদের পুষ্টির উৎস। তারপর আপনি দিলেন যে গরুর এইখান থেকে এই পরিমাণ বছরে দুধ উৎপাদন হয়, আমাদের দেশের এত মানুষ এখান থেকে, এত শিশু এখান থেকে পুষ্টি লাভ করে, অতএব গরু দুধ সরবরাহের কারণে আমরা প্রোটিন, আমরা খাদ্যের একটি ব্যালেন্স ডায়েট পাচ্ছি, যা আমাদের শিশুদের বৃদ্ধির জন্য সহায়তা করছে। এইভাবে আপনার একটা প্যারাগ্রাফে একটা বিষয় নেই। তার মানে আবার আসছি,
প্যারাগ্রাফে 3টি ভাগ থাকবে। একটা প্যারাগ্রাফে ফার্স্টটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স, যে আমি এই কথাটি বলতে চাচ্ছি, এটার পক্ষে এইটা হচ্ছে একটা যুক্তি, একটা ডিটেইল। সো এখান থেকে আমি আমার কথাটিকে, আমি যেটি বললাম সেটা সমর্থন পেতে পারি, সেটিকে আমি রিজেক্ট করতে পারি। আমার প্রথম যে কথাটি সেটি এখান থেকে একটা প্যারাগ্রাফ, একটা ইউনিট। আবার আসছে, আজকে শুধু এই ইউনিটটা নিয়ে কথা বলবো। প্যারাগ্রাফ রাইটিং, আজকে শুধু নোট রাখার জন্য আরেকটা শব্দ আপনারা লিখে রাখতে পারেন, থিসিস স্টেটমেন্ট। আজকে যদি এটি নিয়ে আলোচনা করছি না, থিসিস স্টেটমেন্ট হচ্ছে আপনি টোটাল গবেষণার বিষয়টিকে আপনি এক বাক্যে লিখেন, যে আমার এই গবেষণা আমি এই বিষয়টি নিয়ে করতে চাচ্ছি। তারপরে আসে যে টপিক সেন্টেন্স, এইভাবে প্যারাগ্রাফ লিখতে হবে। এটার জন্য আজকে একটা বোর্ড গেম, এবং যেটি এখনকার টাস্ক, এখন আপনাদেরকে রাইটিং এর ব্যাপারে, প্যারাগ্রাফ রাইটিং এর 3টি টাস্ক দেওয়া হবে। একটা পরিস্থিতি চিন্তা করুন, পরিস্থিতিটা খুব সুখকর না, এটাকে আমরা বোট গেম বলি। একটা নৌকা ডুবে যাচ্ছে, নৌকাতে 8 জন মানুষ আছে। নৌকা কি ডুবে যাচ্ছে, নৌকাতে 8 জন মানুষ আছে। মানুষরা কে কে আপনারা দেখবেন যে কমেন্টে লিস্টটা দেয়া আছে। একজন প্রেগনেন্ট ওম্যান, একজন প্রস্টিটিউট, একজন টিচার, একজন স্কুল বয়, একজন পুলিশ, একজন থিফ, একজন প্রিস্ট, একজন পলিটিশিয়ান। 8 জন আছে। 3 রকম সিচুয়েশন, প্রথমে দুটো সিচুয়েশন নিয়ে বলবো। আপনার জন্য 2 রকম অবস্থা আছে। একটা হচ্ছে আপনার কাছে শুধু একটা লাইফ জ্যাকেট আছে, আপনার কাছে একটা লাইফ জ্যাকেট আছে, নৌকায় আছে 8 জন। আপনি লাইফ জ্যাকেটটা কাকে দেবেন? 8 জনের মধ্যে একজনকে আপনার দিতে হবে। তার মানে হুইজ, আপনি কাকে দিবেন? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আপনার কাছে 7টা লাইফ জ্যাকেট আছে, তার মানে আপনি একজনকে দিতে পারছেন না, আপনি কাকে দেবেন না? হুইজ নট। আবার আসি, বোট গেম। একটা নৌকা ডুবে যাচ্ছে, নৌকাতে 8 জন আছে, এ প্রেগনেন্ট ওম্যান, এ প্রস্টিটিউট, এ টিচার, এ স্কুল বয়, এ পুলিশ, এ থিফ, এ প্রিস্ট, এ পলিটিশিয়ান। আপনার কাছে একটা লাইফ জ্যাকেট আছে, আপনি কাকে দেবেন? আপনার কাছে 7টা লাইফ জ্যাকেট আছে, আপনি কাকে দেবেন? এই টাস্কটার বিষয়ে একটা একটু অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনারা যখন লিখবেন, খাতাটা তো এরকম, আপনারা দয়া করে খাতার প্রথম প্রশ্নটা, যে আপনি কাকে দেবেন, সেটি এই পৃষ্ঠাটায় লিখবেন, যে আমি একে দেব এবং কেন, একটা প্যারাগ্রাফ। কিন্তু এই পৃষ্ঠাটায় লিখবেন, এটাতে না। খাতার তো বাম দিকের যে পৃষ্ঠাটি আছে সেই পৃষ্ঠাটি লিখবেন, ডান দিকে পৃষ্ঠাটি খালি থাকবে, এই সাইডের পৃষ্ঠাটি থাকবে। তারপরে পৃষ্ঠাটি উল্টায়, দ্বিতীয় প্রশ্ন যেটা, আপনার কাছে 7টা লাইফ জ্যাকেট আছে, আপনি একজনকে দেবেন না, কাকে দেবেন না সেটাও লিখবেন এখানে, এই জায়গাটি খালি থাকবে। আবার বলছি, প্রথম প্রশ্ন, আপনার কাছে একটা লাইফ জ্যাকেট আছে, আপনি 8 জনের মধ্যে কাকে দেবেন, সেই যাকে দিবেন তাকে কেন দেবেন, সেটি খাতার এই সাইডে লিখবেন, এই সাইডটি খালি থাকবে। আর একটা মার্জিন ফলো করতে পারেন, কারণ এখানে আপনার পরে আপনার আবার নোট করতে পারবেন। তারপরে এই পৃষ্ঠাটি খালি রাখবেন, খাতার এই পৃষ্ঠায় আপনি কাকে দেবেন না সেটা লিখবেন, এবং এই পৃষ্ঠাটি খালি রাখবেন। সাধারণত যখন 1 to 1, যখন আমাদের ফেস টু ফেস ক্লাস হয়, তখন আমরা এই সেশনটি, পরের টাস্কটি এই মুহূর্তে দিই না। কিন্তু আজকে যেহেতু শুধু 1 গজ না, আমরা অনেক দূরত্বে আছি, সেজন্য পরের টাস্কটিও দিয়ে রাখছি। পরের টাস্কটি হচ্ছে, আপনি তো এটি লিখলেন, এই পর্যন্ত কিন্তু আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল কাকে বেছে নেবেন, কাকে বেছে নেবেন না। এবার
স্ট্রিক্টলি স্বাধীনতা হরণ করছি সেটি হচ্ছে এই যে সাইডে সাদা পৃষ্ঠাটা রাখতে বলেছিলাম, সেখানে আপনি লিখবেন আপনি যাকে বলেছেন হ্যাঁ আমি বেছে নিব, তার ক্ষেত্রে আপনার অবস্থান এটি ফোর্সফুলি আপনাকে এই অবস্থানটি ইম্পোজ করা হলো, তাকে আপনি দেবেন না, সেটার পক্ষে একটা লাইন একটা প্যারাগ্রাফ লিখবেন। যে আপনি এখানে হয়তো বলেছেন যে আমি টিচারকে দিব, এইখানে লিখবেন আপনি টিচারকে দেবেন না। আপনি হয়তো এখানে লিখেছেন যে আমি পুলিশকে দেব না, এইখানে আপনার লিখতে হবে আপনি কেন শুধু পুলিশকেই দেবেন। আচ্ছা, এই টাস্কটা দেওয়ার পরে সাধারণত আমি দেখি যে ক্লাসে সবার শুরুতে একটু মন মেজাজটা খারাপ হয়ে যায়, কারণ জোর করে লেখা হচ্ছে। এটিকে তারপরেও নিজের এই অপরাধ থেকে ঢাকবার জন্য আমি কয়েকটা অজুহাত দাঁড় করিয়েছি। একটি হচ্ছে সক্রেটিস তার কাছে যেটা সত্য মনে হয়েছিল তার জন্য জীবন দিয়েছে। গবেষক হিসেবে আমরা হয়তো সবাই সক্রেটিসের মতো হব না, হতেও পারি। তার জন্য কেন এটি প্রয়োজন? একটি হচ্ছে যে আমরা হব না, যে কারণে আমাদেরকে নানা সময় নানা জায়গা থেকে অ্যাসাইনমেন্ট আসবে, আমাদের সেটি লিখতে হবে, এই জন্য লেখার দক্ষতাটি অর্জন করা দরকার। দ্বিতীয়টি হচ্ছে যে আপনি যদিও মনে করেন যে আমার যে অবস্থান আমি সেই অবস্থানেই স্ট্রিক্ট থাকবো, সেটির ক্ষেত্রেও বিরুদ্ধ মত তিনি কি যুক্তি দিতে পারেন সেটি জানাও দরকার। এবং আমার এইরকম অভিজ্ঞতা হয়েছে অনেককে দেওয়ার পরে তারা দেখেছেন যে প্রথমে যে অবস্থান নিয়েছেন তার চেয়ে বরং যখন কাউন্টার করে মানে ফোর্সফুলি কাউন্টার করে লেখাটা হয়েছে, সেই লেখাটা এটার চেয়ে বেটার। এটা বলার এই কারণেই দিচ্ছি যে এটা আপনার লেখার দক্ষতাটা বাড়াবে। তাহলে এটার ক্ষেত্রে তিনটি টাস্ক আছে। আপনি কাকে দেবেন তার পক্ষে লিখুন খাতার এই পৃষ্ঠায়, কাকে দেবেন না সেটির পক্ষে একটি প্যারাগ্রাফ লিখুন আরেকটা খাতার এই পৃষ্ঠায়, তারপরে যাকে দেবেন লিখেছেন তাকে কেন দেবেন না সেটির পক্ষে একটা প্যারাগ্রাফ, আর যাকে দেবেন না লিখেছেন তাকে কেন দেবেন তার পক্ষে একটি প্যারাগ্রাফ এই পৃষ্ঠায় লিখুন। এখন থিঙ্ক রিড অ্যান্ড রাইট এই বিষয়টিকে একটু রিক্যাপ করি। রিক্যাপের আগে একটি শব্দ যোগ করতে চাই, সেটি তিনটি থিঙ্ক রিড অ্যান্ড রাইট তিনটি রাখি। গবেষক হওয়ার জন্য শুধু থিঙ্ক না রিথিঙ্ক দরকার, শুধু রিড না রিড দরকার, শুধু রাইট না রিরাইট দরকার। আমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং আমি আশা করি আমার এই অভিজ্ঞতা আমার এই অনুমানটি পুরোপুরি ভুল হবে। যখন থিঙ্ক শুধু করতে বলি তখন বড় অংশ থিঙ্ক করে, যখন থিঙ্কের সাথে রিড করতে বলা হয় তখন একটা পার্সেন্টেজ কমে যায়, যখন রাইটের কথা বলা হয় তখন আরো কমে যায়, তারপরে যখন রিথিঙ্ক রিড করতে বলি তখন সংখ্যাটি কমতেই থাকে, আর রিরাইট করতে বললে বিষয়টি প্রায় শূন্যের কোঠায় যায়। আমি আশা করি আমার এই কথাটি ভুল প্রমাণিত হবে। আপনারা লিখবেন, কাটবেন, আবার লিখবেন। রিরাইটটি কিন্তু গবেষকের জন্য খুব জরুরি। সেই জন্য আমি বলবো থিঙ্ক রিথিঙ্ক রিড রিড রাইট রিরাইট, এই অভ্যাসটি রাখতে হবে। এই লেখার অভ্যাসটি ছাড়া আসলে পূর্ণাঙ্গ গবেষক হওয়া অনেক কঠিন। যে কোনো গবেষকের জন্য রাইটের সাথে রিরাইট করাটা খুব জরুরি। এবং আমার ধারণা জগতে এমন গবেষক পাওয়া ভার যিনি শুধু রাইট করেছেন রিরাইট করেননি, নিজের লেখাকে রিরাইট করেননি এমন গবেষক আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে আপনারা বলতে পারেন, কিন্তু আমি সাধারণ বুদ্ধি বোধ থেকে এইটুকু বলতে পারি আমার আপনাদের প্রতি আপনাদের লেখার দক্ষতার প্রতি অত্যন্ত আস্থা আছে। তারপরে আমার মনে হয় আপনাদেরকে যে কোনো লেখা রিরাইট করার অভ্যাসটি থাকতে হবে, একটা লেখা পুনর্পাঠ রিড করার অভ্যাস থাকতে হবে, এবং একটা বিষয় নিয়ে রিথিঙ্ক করারও অভ্যাস থাকতে হবে। এবং রিডিং এর ক্ষেত্রে আমি আমাদের শিক্ষক একটি কথা বলেছিলেন যেটি আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ কথা। ডোন্ট রিড এভরিথিং দ্যাট ইউ বিলিভ, ডোন্ট বিলিভ এভরিথিং দ্যাট ইউ রিড। আপনি যা যা বিশ্বাস করেন শুধু সেই লেখাগুলোই পড়বেন না, আবার যা লিখবেন বা যা পড়বেন তাই শুধু বিশ্বাস করবেন। সেই জন্য রিড রিড রিথিঙ্ক থিঙ্ক রাইট রিরাইট এগুলো খুব গুরুত্বপূর্ণ।
এটি বলে সেশন 1 শেষ করে আমি সেশন 2-তে যাচ্ছি। সেশন 2টি অনেক সংক্ষিপ্ত হবে, কারণ সেশন 2-তে আপনাদের কয়েকটি টাস্ক দিয়ে দেওয়া হবে। তার আগে একটু আসি, সেশন 2টার বিষয়টি হচ্ছে ডাটা স্ল্যাশ ইনফরমেশন কালেকশন অ্যান্ড অর্গানাইজেশন। আবার বলছি, ডাটা স্ল্যাশ ইনফরমেশন কালেকশন অ্যান্ড অর্গানাইজেশন। আজকে কিন্তু অ্যানালাইসিস, শুধু বুঝবার সুবিধার জন্য রিসার্চ অ্যাপ্রোচগুলো একটু আবার বলে নিচ্ছি। যে সাধারণত বড় আকারে 3 ধরনের রিসার্চ অ্যাপ্রোচ আমাদের অনুসরণ করা হয়: কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ অ্যান্ড মিক্সড। মিক্সডটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভের সমন্বয়। সাধারণত কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা বলি ডাটা, কারণ সেখানে ইনফরমেশনগুলো নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যায়, প্রত্যেকটি সংখ্যার পিছনে অন্য ব্যাখ্যা আছে, সেই জন্য সেটার ক্ষেত্রে আমরা সাধারণত নাম্বার বা ডাটাটি নিই। সাধারণত কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ যারা ফলো করে তারা ডাটা নেয়। সেটির ক্ষেত্রে আমরা একটু পরে আসবো টুল। সেটির ক্ষেত্রে ডাটা কালেকশনের টুল সাধারণত সার্ভে, কোশ্চেনিয়ার এগুলো হয়। কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ যারা ফলো করেন তারা ওয়ার্ডে নেন, তারা কিন্তু শুধু সংখ্যায় বিষয়গুলো নেন একজনের, এবং এইগুলির ক্ষেত্রে সাধারণত টুল হিসেবে আমরা ব্যবহার করি নানা ধরনের ইন্টারভিউ, অবজারভেশন, এফজিডি বা ফোকাস গ্রুপ ডিসকাশন। তো এখানেই কিন্তু একটা জায়গা আবার আগের সেশন থেকে একটু টেনে আনছি, গবেষক এবং গবেষণা বিষয় সম্পর্ক কি। সাধারণত যখন আমরা নাম্বার থেকে নিই তখন এদিকে আমরা আসলে অনেকটা অবজেক্টিভ একটা অবস্থান, যে এই নাম্বারটি ব্যাখ্যা আপনিও যা করবেন সেটার ক্ষেত্রেও যা সত্য, আমার ক্ষেত্রেও তা সত্য। তার মানে এখানে যাদের কাছ থেকে সংখ্যায় নিচ্ছি, প্রথমত ধরে নিচ্ছি যে আপনি যখন 3 লিখেছেন, আপনার 3, আমার 3, আরেকজনের 3, সবগুলো একই অর্থই বহন করে। তার মানে এখানে কিন্তু যাদেরকে নিচ্ছে তাদেরকে আমরা অনেকটা সাবজেক্ট হিসেবে ট্রিট করছি। কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যখন আমরা ইন্টারভিউ নিচ্ছি, ওয়ার্ডে নিচ্ছি, তখন তার ফিলিংস, তার অনুভূতি, তার ভাবনা, এগুলোকে আমরা আরেকভাবে এক্সট্র্যাক্ট করছি। সেই জন্য এটার ক্ষেত্রে আমরা অনেক সময় যাদেরকে নিচ্ছি তাদেরকে অন্যভাবে মর্যাদা দিই, তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে পার্টিসিপেন্ট বলি, যে তারাও আমাদের মতোই গবেষণায় অংশগ্রহণ করেছে, এভাবে করে দেখি। এখন আসি কি কি টুল ব্যবহার করি। আমি বড় আকারে কয়েকটি টুলের কথা বলবো, যে সাধারণত সার্ভে, কোশ্চেনিয়ার, কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ফলো করা হয়। আমরা যখন অ্যাপ্রোচে আসবো তখন এই বিষয়টি নিয়ে একটু ডিটেল যাব। অনুমান করবার জন্য বিষয়টি হচ্ছে যে আপনার কাছে একটা প্রশ্ন দেয়া হলো যে আজকের ক্লাসের যা কন্টেন্ট সেগুলো ঠিক মতো অনুসরণ করা হয়েছে। এই একটি প্রশ্ন দিয়ে আপনার কাছে 1, 2, 3, 4, 5 দেওয়া হলো। 1 হচ্ছে একেবারেই হয়নি, 2 হচ্ছে কিছুটা হয়েছে, তারপর 3 দেওয়া হলো মোটামুটি হয়েছে, 4 হলো ভালো হয়েছে, 5 হলো খুব ভালো হয়েছে। এখন এখানে আপনি কেউ 3 দিলেন, কেউ 2 দিলেন। একটা হচ্ছে এক ধরনের সার্ভে, যে প্রশ্নটায় আমি কিন্তু 1, 2, 3, 4, 5 যখন করে দিয়েছি তখন আপনি ক হন, খ হন, যে 3 দিয়েছেন আরেকজন খ হন, গ হন, তিনি 3 দিয়েছেন, দুজনকে কিন্তু আমি একই ভাবে করেই গড় করছি। যে তার মানে সবারই অসন্তুষ্ট বা সন্তুষ্ট মাত্রাকে আমি একভাবেই ধরে নিচ্ছি সার্ভেতে। এটি হচ্ছে যারা আসছে তাদের সবাইকে আমি এইভাবে করে আমি জাস্ট সাবজেক্ট হিসেবে তাদেরকে ট্রিট করছি এবং বিষয়গুলোকে আমি সংখ্যায় গ্রহণ করছি। তার মানে সকলের সন্তুষ্টি মাত্রাকে আমি একইভাবে, যে এর আগে যেটা বলেছিলাম যে লোহার ক্ষেত্রে এই বিষয়টা যেমন সত্য, সেরকম মনে করছি মানুষের ক্ষেত্রেও সত্য, এভাবে করে ব্যাখ্যা করছি। আচ্ছা, এইটুকু কথায় বিষয়টা ক্লিয়ার হবে না। সার্ভে, কোশ্চেনিয়ার এইগুলোর ক্ষেত্রে আসলে
সরাসরি অংশগ্রহণ করলে তখন আপনারা দেখবেন যে প্রশ্ন করার ক্ষেত্রেও কত ধরনের টেকনিক অনুসরণ করতে হয়। আজকে সার্ভে বা কোশ্চেনিয়ার নিয়ে আমরা আলাপ করব না। আজকে কয়েকটি টাস্ক দেওয়া হবে, যেটা অবশ্যই শুধু ইন্টারভিউ আর অবজারভেশন বেস, যেগুলো সাধারণত কোয়ালিটেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে অনুসরণ করা হয়। শুধু সার্ভে কোশ্চেনিয়ারটি নোট রাখার জন্য বলছি। ইন্টারভিউ, মনে করেন যে আপনি কোনো একজনের সাথে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করতে চাচ্ছেন। সেটি অনেক সেন্সিটিভ বিষয় হতে পারে, সেটি অনেক সাধারণ বিষয় হতে পারে, কিন্তু এখানে আপনি মনে করছেন যে না, জেনারেলাইজ করা যায় না, আমি এক একজনের বক্তব্য শুনতে চাই। সেটা কিন্তু আমরা ইন্টারভিউ অনেক সময় নিই, যে প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে কথা বলে এই বিষয়গুলো সম্বন্ধে জানছি। এই পরে আমি চেকলিস্টে কথা বলবো, যেখানে স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচারের কথা আসবে। ইন্টারভিউ হচ্ছে কারোর সাথে কথা বলে আমি ইনফরমেশনগুলো নিচ্ছি। এইটাই আরেকটু বড় আকারে হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন। ফোকাস গ্রুপ ডিসকাশন হচ্ছে একসাথে কয়েকজনের সাথে বসে আমি কথাগুলো শুনছি। এটি কিন্তু শুধু এই কারণে না যে আমি সময় বাঁচাতে চাচ্ছি, সেজন্য একসাথে 5 জনের সাথে বসছি। যে 5 জনের সাথে আলাদা আলাদা গেলে আমার সময় বেশি লাগতো, অর্থ বেশি খরচ হতো, একসাথেই সবাইকে বসি। শুধু এইটুকুই না, ফোকাস গ্রুপ ডিসকাশন একটা ফিলোসফি হচ্ছে, যখন একজন মানুষ যখন গ্রুপে কথা বলে তখন অনেক ধরনের পাওয়ার ডাইনামিক কাজ করে, সেগুলোকেও তুলে আনা। সে কারণে অনেক সময় ফোকাস গ্রুপ ডিসকাশন করা হয়। আজকের টাস্ক অবশ্য শুধু ইন্টারভিউ আর অবজারভেশন বেসড। আর অবজারভেশন হচ্ছে যে না, আমি কারোর সাথে সরাসরি কথাও বলছি না, কারো ইন্টারভিউ নিচ্ছি না, আমি শুধু বসে বসে একটা জায়গায় অবজার্ভ করছি। সেটাকে আমি আমার যে রিসার্চ নোটে যেটা কথা বলছি, এই ফিল নোটের মধ্যে তুলছি। আচ্ছা, এটার ক্ষেত্রে কয়েক রকম বিষয় আমরা অনুসরণ করি। একটা হচ্ছে যে কতগুলো প্রশ্ন থাকে স্ট্রাকচার, সে আমি ইন্টারভিউ নিচ্ছি, 5টা প্রশ্ন একদম তৈরি করে গেছি, এই 5টাই আমি তাকে প্রশ্ন করছি। কতগুলো হচ্ছে সেমি স্ট্রাকচার, হ্যাঁ, আমি এতগুলো প্রশ্ন নিয়ে গেছি কিন্তু কথার পিঠে নানা রকম কথা আসছে, তখন অনেক সম্পূরক প্রশ্ন দিচ্ছি। কতগুলো হচ্ছে আনস্ট্রাকচার, কোনোই আমি প্রশ্ন নিয়ে যাইনি, আড্ডা দিচ্ছি, সেখান থেকে রিফ্লেক্ট করছি, মানে আমি কথা বলছি, সেখান থেকে কথাগুলো চলে আসছে। সাধারণত কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা সেমি স্ট্রাকচারটি অনুসরণ করি। কয়েকটি শব্দের কথা বলছি, কিন্তু আজকে সেগুলোর ব্যাখ্যায় অতটা যাচ্ছি না। কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা সাধারণত ভ্যালিডিটি, রিলায়েবিলিটির কথা আনি। ভ্যালিডিটি হচ্ছে এই যে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, সেটার জন্য এই প্রশ্নগুলো কি ভ্যালিড কিনা। আর রিলায়েবিলিটি হচ্ছে যে এটাকে কি আবার রেপ্লিকেট করা যায় কিনা। কিন্তু আজকে আমি ভ্যালিডিটি, রিলায়েবিলিটি নিয়ে কথা বলছি না, ওটি নিয়ে আরেকদিন আমাদের আলোচনা হবে। কিন্তু কোয়ালিটেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে সাধারণত আমরা যে শব্দটি ব্যবহার করি সেটা হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস, যে আপনি অনেস্টভাবে ইনফরমেশনগুলো নিয়েছেন, আপনি অনেস্টভাবে ইন্টারভিউটা নিয়েছেন, যা এসেছে সেগুলো লিখেছেন। যে কারণে একটু আগে বলেছি যে যখন আমরা কোয়ালিটেটিভ রিসার্চে আসি তখন কিন্তু সম্পর্কটা অনেকটাই মানবিক ধরনের এক ধরনের সম্পর্ক হয়। কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে হয়তো রিসার্চার হচ্ছে একটা অবজেক্টিভ অবস্থানে আসে, যেটা আমরা রাইটিং এর ক্ষেত্রে যখন আসবো তখন আমরা দেখবো যে লেখার স্টাইলও ডিফারেন্ট হয়। কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ যারা সার্ভে কোশ্চেনের এখান থেকে হয়তো ডাটা নিয়ে একটা অ্যানালাইসিস করছে, তারা একটা শুধু মডেল দিল, সেখানে কিন্তু আই সাধারণত বা উই ব্যবহার করা হয়, দ্য অথর সেইজ বা দিস পেপার সেইজ, কারণ সেখানে ব্যক্তি হিসেবে আমার উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে দেখবেন কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আপনারা দেখবেন যে আই, উই এগুলো ব্যবহার করা হয়, কারণ এখানে আমার উপস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি যেভাবে বলছি, আমি যেভাবে দেখেছি সেটি, এটিকে আমি কোনো জেনারেলাইজ করছি না। আচ্ছা, কিন্তু আজকে সেই দিকটাই যাচ্ছি না, শুধু এখানে এটা ক্ষেত্রে বলছি কোয়ালিটেটিভ রিসার্চ ট্রাস্টওয়ার্দিনেস, যে আপনি যা দেখেছেন, যা ইন্টারভিউ নিয়েছেন, সেখান থেকে আপনি অ্যানালাইসিসটা করেছেন। আচ্ছা, এখন এগুলো অর্গানাইজ কিভাবে করা হয়? সাধারণত ইন্টারভিউ নিলে সেগুলো আমাদের রেকর্ড করা হয়। আমরা যখন অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ফিল নোট হতে পারে, এগুলো আমরা যখন এথিক্যাল ইস্যুজে আসব তখন আমরা এগুলো করার ক্ষেত্রে পারমিশন নেওয়ার সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। কিন্তু এই কথাগুলোকে একটি স্টোর করা হয়, ইনফরমেশনগুলোকে একটা জায়গায় স্টোর করা হয়, তারপরে সাধারণত সেগুলোকে আমাদের ট্রান্সক্রাইব করতে হয়, যে
অমুক এই কথা বলেছে সেগুলোকে লেখা, যেটা একটু টাইম কনজিউমিং এবং ট্রাবলসাম কাজ, কিন্তু এটি করতে হয়। তারপরে হচ্ছে যারা অবজার্ভ করেছেন বা ফিল্ডে গিয়ে নিয়েছেন তারা একটা ফিল্ড নোট নেয়, যে একটু আগে বলেছি যে গবেষণার যে আপনাদের খাতাটি থাকবে এটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ আপনারা ফিল্ড নোটগুলো নেবেন। তারপরে কি করা হয়, অনেক কথা তো বলেছে, আপনাকে আবার আগের সেশনটায় আসি, সেখানে একটা কথা বলছেন যে একটা রিসার্চ কোশ্চেন থাকে আপনার এবং একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থাকে। সেটার আদলে আগে আপনি একজন অনেক কথা বলেছে, বলেছিলাম যে আপনাদের সাইডে একটা মার্জিন থাকবে, সেখানে আপনারা এখানে কিন্তু তিনি যা কথা বলেছেন সেগুলোই রাখছে, তারপরে কোড করলে যে আচ্ছা এই কথাগুলো আর্থসামাজিক, এই কথাগুলো তার পুষ্টির বিষয়, এই কথাগুলো তার রাজনৈতিক বিষয়, এইভাবে ভাগ করে নিলে তারপরে ক্যাটাগরি করা হলো। এটি কিন্তু আপনার অনেকটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের আদলে, যে আমি এইভাবে করে এই যে এই কথাগুলো বলেছি এগুলোকে আমি এই ক্যাটাগরির আন্ডারে ফেলতে পারি। যে আপনি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে বলেছেন যে এটাকে আপনি হয়তো শ্রেণী সংঘর্ষ হিসেবে দেখছেন, বা এটাকে পুরুষতান্ত্রিকতার এই উপাদান হিসেবে দেখছেন, বা এটাকে এই পোস্ট কলোনিয়াল এই অবস্থান হিসেবে দেখছেন, বা এটাকে আপনি যেই থিওরি দিয়েছেন যেই স্ট্রাকচার বা ডাইরেক্ট যে কোনো ধরনের বা কালচারাল বিষয় হিসেবে এরকম কতগুলো ক্যাটাগরি হিসেবে ভাগ করে নিয়েছেন, সেভাবে করে আপনি ক্যাটাগরি করলেন, যেটা আপনার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের বেসিসে আপনার এই ক্যাটাগরিগুলো। তারপরে সেইখান থেকে আপনি কতগুলো থিম এক্সট্রাক্ট করলেন, হ্যাঁ এই কথাগুলোকে আপনি এইভাবে লিখতে পারেন, যেটি আপনার রিসার্চ কোশ্চেনটার অ্যান্সার দেবে। এই রিসার্চ কোশ্চেন আপনি হয়তো পিস অ্যান্ড কনফ্লিক্টের বিষয়টা জানতে চাচ্ছেন, সেখানে আপনি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হয়তো ফলো করেছেন যে ডাইরেক্ট ভায়োলেন্স, স্ট্রাকচারাল ভায়োলেন্স, কালচারাল ভায়োলেন্স, সেগুলোকে আপনি ক্যাটাগরি করেছেন, সেখান থেকে আপনি আবার নানা রকম থিম এক্সট্রাক্ট করলেন, যেটা আপনার রিসার্চ কোশ্চেনটাকে অ্যান্সার করলেন। আচ্ছা, এখন আসি আপনাদের এই বিষয়ে কয়েকটি হোমওয়ার্ক আছে। একটি হোমওয়ার্ক হচ্ছে আপনি যে কোনো জায়গা, আপনার ঘর হতে পারে, বারান্দা হতে পারে, কারণ এখন তার বাইরে যাবেন না, যে কোনো বাইরে যাওয়ার বিষয়টা একেবারেই এনকারেজ করছি না, যে আপনি একটা জায়গায় বসে অবজার্ভ করুন এবং কি কি দেখেছেন, এবং খাতার ক্ষেত্রে আবার বলছি এরকম মার্জিনটা রাখবেন, কি কি দেখেছেন সেটা লিখুন। 5 মিনিট আপনি ঘড়ি ধরে আরম্ভ করবেন, যে এই সময় থেকে এই সময়, টাইমটাও মেনশন করবেন যে এই সময় থেকে এই সময় এইখানে এই দেখেছে। এটার ক্ষেত্রে অনেকেই হয় তারা তাদের মন্তব্য এখানে দেয় যে লোকটার মনটা ভালো আছে, মন ভালো আছে এটা কিন্তু আপনি দেখেন, লোকটার মুখটা এরকম বাঁকা, লোকটার এই জায়গাতে এরকম ভুরু কুচকেছে, বা আরো একটা যে এইখানে পাখিটা বসে আছে, পাখিটা এখান থেকে উড়ে গেল, পাখিটা উড়ে গেল, আহা কি সুন্দর, আহা কি সুন্দর কিন্তু আপনি দেখেন, যে কারণে শুধু খুব রসকসহীন ভাবে লিখে যাবেন যে আপনি কি কি দেখেছেন। তারপরে পাখি উড়ে যাওয়াটা যে সুন্দর সেটা আপনার রিফ্লেকশন নোটে আসতে পারে, যেটি আজকের আলোচনার বিষয় না, সেটি আপনি 5 মিনিট সময়টা মেনশন করে লিখবেন। আর আরেকটা হচ্ছে ইন্টারভিউ, এটাও 5 মিনিট, কোনো একজন মানুষের সাথে আপনি কথা বলবেন কোন একটা বিষয় নিয়ে, এবং কি বিষয় নিয়ে হলো সেগুলো আপনি এখানে লিখবেন, যে আমি এই প্রশ্ন করেছি, যেটা আপনি ট্রান্সক্রাইব করবেন। এটা আপনার স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার যে কোনো ধরনের বিষয় ফলো করতে পারেন, আনস্ট্রাকচার ফলো করতে পারেন। সাধারণত আমরা বলবো যে সেমি স্ট্রাকচারটা আমরা অনুসরণ করি। এটুকু লিখবেন, এবং এখানে উনি যা বলেছে শুধু সেইগুলো, এখানে কিন্তু আপনি আপনার কথা যোগ করবেন। আপনার কথার জন্য আবার বলছি যে সাইডে মার্জিন আছে, মার্জিনে মন্তব্য, সৈয়দ হকের খুব বিখ্যাত একটি বই, এখানে শুধু আপনি লিখবেন এখানে আপনি ইন্টারভিউ কি কি পেয়েছে, অবজারভেশন না। আচ্ছা, এখন আসি টোটাল সেশনটার রিক্যাপ। ফার্স্ট সেশনের হোমওয়ার্কগুলোর বিষয়ে আসি। ফার্স্ট সেশনে হোমওয়ার্ক 1 রিডের ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার পছন্দের একটি বই, প্রবন্ধ বা যে কোনো লেখা বেছে নিয়ে দেখুন সেখানে লাইফ টু টেক্সট কিভাবে এসছে, যে আপনার বা আপনার আশেপাশে জীবনে কোনো রিফ্লেকশন, সেটি হ্যাঁ হতে পারে না হতে পারে, সেগুলো ওই লেখায় কিভাবে এসছে। আরেকটি হচ্ছে টেক্সট টু লাইফ, এই লেখাটা পড়বার পরে আমার দেখবার দৃষ্টিটি কিভাবে পরিবর্তন হয়েছে, বা আমার দেখার দৃষ্টিতে এটি কি অ্যাড করেছে, বা ওই
টেক্সটের আদলে আমি সমাজ বা আমার জীবনকে এইভাবে ব্যাখ্যা করছি। এটি গেল লাইফ টু টেক্সট, টেক্সট টু লাইফের জন্য আপনার পছন্দের একটি বই বেছে নেন। তারপরের টাস্কটি হচ্ছে লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, এই লেখাটি নিয়ে আপনার টেক্সট টু টেক্সট একটা অ্যানালাইসিস। এটার ক্ষেত্রে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, আর পাওয়ার পয়েন্ট যেটি দেওয়া হচ্ছে সেখানেও সামান্য একটু কথা আছে, কিন্তু পাওয়ার পয়েন্টে আপনাদের ব্যাখ্যা করার জন্য খুব বেশি কাজে লাগবে না। কিন্তু এখন একটা প্রশ্ন দেওয়া ছিল, যেমন একটা হুইজ দ্য মাস্টার বাবা ব্ল্যাক শিপের ক্ষেত্রে বা রিঙ্গা রিঙ্গা রোজেসের ক্ষেত্রে কেন শব্দগুলো পরিবর্তন হলো, সেটা আপনি লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন নিয়ে আপনার একটা টেক্সট টু টেক্সট একটা রিড করবেন। এবং অনুরোধ করব সেই লেখাগুলো আপনার নোট করবেন, এবং নোটের ক্ষেত্রে বারবার বলছি খাতার একটা সাইড ভাঁজ রাখবেন, একটুকু জায়গায় নোট করবেন, বাকি ভাঁজটা রাখবেন আপনার রিফ্লেকশন নোটের জন্য, যেটি আজকে কালকে পরশু সেইগুলো আর আপনার যোগ হবে। তারপরে আসি প্যারাগ্রাফ রাইটিং। মানে রাইটিং এর ক্ষেত্রে আপনাদের একটা বোট গেম দেওয়া হয়েছে, প্যারাগ্রাফ লিখবেন। প্রথম প্যারাগ্রাফ হচ্ছে একটা বোট ডুবে যাচ্ছে, আপনারা এখানে কমেন্ট নোটের মধ্যেই দেখবেন যে 8টা প্রফেশন দিয়ে 8জন মানুষের কথা লেখা হয়েছে। একজন প্রেগনেন্ট ওম্যান, একজন প্রস্টিটিউট, একজন টিচার, একজন স্কুল বয়, একজন পুলিশম্যান, একজন থিফ, একজন প্রিস্ট, একজন পলিটিশিয়ান, এরকম 8জন আছে। এই 8জনের জন্য আপনাকে কয়েক রকম সিচুয়েশনে ফেলে দেওয়া হয়েছে। সিচুয়েশন 1, আপনার কাছে একটা লাইফ জ্যাকেট আছে, আপনি কাকে দেবেন? এবং অনুরোধ করেছি সেটা আপনি খাতার এই পৃষ্ঠাটাই লিখবেন, এই পৃষ্ঠাটা খালি থাকবে। আপনার কাছে 7টা লাইফ জ্যাকেট আছে, তার মানে একজনকে দেবেন না, যাকে দেবেন না তার কথাটি এই পৃষ্ঠায় লিখবেন, এই পৃষ্ঠাটি খালি। তারপর রিভার্সের যেই কাজটি সেটি হচ্ছে আপনি যাকে বলেছেন হ্যাঁ এখন লিখতে হবে, তাকে আপনি কেন দেবেন না। এবং আবার এখানে অনুরোধ করছি সাইডে মার্জিনটা রাখবেন, যেখানে আপনি পরে ইচ্ছা করে মন্তব্য করতে পারেন যে হ্যাঁ একে দেবো বলেছি, এখন এখানে লিখবেন একে দেব না, আর যাকে দেবেন না বলেছে তাকে দেব হ্যাঁ। আর ডাটা কালেকশন অ্যান্ড অর্গানাইজেশনে ছোট্ট কয়েকটি কাজ, এটিও হচ্ছে আপনাদেরকে লিখতে হবে। সেটি হচ্ছে যে কোনো এক জায়গায় বসে আপনার 5 মিনিট অনুসরণ করেন এবং 5 মিনিট কি কি দেখলেন সেগুলো এখানে লেখেন, তারপরে এই জায়গাটিতে ফাঁকা রাখেন। এখন এইটির ক্ষেত্রে আপনারা স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার বা যে কোনো, যে আমি শুধু এই বিষয়গুলো দেখবো, হয়তো হতে পারে না আমি যা দেখেছি সব লিখবো। আর আরেকটা হচ্ছে যে ইন্টারভিউ, আপনি কারো একজনের সাথে কথা বলেন, এবং যদি ফোনে কথা বলতে হয় সেইগুলোও কথা বলুন, কারণ এখন তো বাইরে কাউকে যাওয়াটা একেবারেই এনকারেজ করছি না, বরং এটি নিষিদ্ধ হলেই আরো ভালো। আপনারা কেউ যতটা সম্ভব বের হবেন না, বাসায় বসে ইন্টারভিউ নিন, কারো একজনের সাথে যা যা কথা হলো সেগুলো লিখে সেই কথাগুলোকে আপনি এখানে ট্রান্সক্রাইব করুন, সাইডে একটু ফিল নোট রাখুন। অবজারভেশন এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে শুধু যা দেখেছেন যা বলেছেন শুধু সেইটুকু লিখবেন, এখানে কিন্তু ইম্পোজ করবেন, আপনার নিজস্ব মন্তব্য ইম্পোজের অনেক জায়গা পাবেন। কারণ এরপরে যখন অ্যানালাইসিসে আসবে তখন আমরা সেই কাজটি করব। আচ্ছা, তাহলে এখন সেশন 1 এবং সেশন 2 আজকের মতো ক্লোজ করছি। শুধু কনক্লুসিভ কতগুলো কথা, একটি হচ্ছে থিঙ্ক, রিথিঙ্ক, রিরিড, রিরিড, রিথিঙ্ক, রিথিঙ্ক, রিরাইট, অর্থাৎ চিন্তা, পড়া এবং লেখা, এই তিনটি পারস্পরিক, তিনটির মধ্যে সম্পর্ক আছে। তিনটি রেগুলার প্র্যাকটিসগুলো করবেন, বারবার চিন্তা করবেন, বারবার লিখবেন, বারবার পড়বেন, এবং লেখার কতগুলো পার্টিকুলার টেকনিক আছে বিশেষ করে একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে, সেগুলো অনুসরণ করতে পারে। আর তার সাথে সাথে অবজারভেশন নোট এবং ইন্টারভিউ যেই কাজগুলো বলেছি সেগুলো করবেন, কারণ গবেষক এখন শুধু ঘরে বসে নিছক একাডেমিক বিনোদনের জায়গা নয়, তার সামাজিক দায়িত্ব আছে। আমরা জানি, বিশ্বাস করি যে আপনারা সেই কাজগুলো করছেন, এবং বিশেষ করে আজকে এই সময় আমাদের জন্য কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। জানি আমরা ঘরে আছি, হয়তো সকলে মন ভালো নেই, একটু অস্থির, কিন্তু এরকম ক্রাইসিস জীবনে আসেই বারবার, তারপরে আমাদের সেগুলোকে ওভারকাম করতে হবে। কারণ মানুষের দুটি খুব বড় ক্ষমতা আছে, একটি হচ্ছে মানুষের আছে স্বপ্ন দেখার শক্তি আর সৃজন করার ক্ষমতা।
তাই আপনাদের সকলে জীবনে সুন্দর সুন্দর স্বপ্নগুলোকে আপনার সৃজন করবার চেষ্টা করুন। এটি বলে যারা ছিলেন, যারা দেখছেন এবং আশা করি পরেও যারা দেখবেন, কারণ এটিকে পাবলিক করে দেওয়া হবে, তাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের সুন্দর স্বপ্নগুলোকে সৃজন করুন। ধন্যবাদ।